স্টোরিটাই আমরা শুনে যাব। Hello listeners, this is Zahin Hassan Khan from Mohakali and I'm here with my dad. So now basically not wasting any more time, I'll be getting straight to the story. ওকে, আচ্ছা ভাইয়া, তো স্টোরিটা অ্যাকচুয়ালি আমি আপনাকে প্রথমে যেটা বলেছি ভাইয়া, যে স্টোরিটা অ্যাকচুয়ালি একটা আমার লাইফে বা আমাদের সবার লাইফে একটা বড় প্রবলেম which is very questionable and which has basically no explanation, at least to us. তো ভাইয়া আমার ফার্স্ট স্টোরিটা সেটা হচ্ছে গিয়ে যে ভাইয়া আমাদের বাসায় আমাদের যে সার্ভেন্টস কোয়ার্টার অ্যাজ ইন আমাদের সার্ভেন্টস বাথরুম, ভাইয়া জায়গাটা খুবই ছোট। আচ্ছা, তো ওই ছোট জায়গায় সেদিন পার্টিকুলারলি আমার খালার দুই পিচ্চি অ্যান্ড কি বলে আমরা সবাই আমাদের ড্রয়িং রুমে বসে আড্ডা দিচ্ছিলাম ভাই। তো ওই সময় হঠাৎ করে ভাই কোথা থেকে আমি জানি না, আমার ওই কাজে মেয়ে হঠাৎ করে একটা তাবিজ নিয়ে আসলো। আচ্ছা, তো এখন তাবিজ দেখে ভাই আমরা সিরিয়াসলি একটু শক হয়ে গেছি যে হঠাৎ মানে ও বলতেছে যে বাথরুমের মাঝখানে সেই তাবিজটা পেয়েছে। আচ্ছা, যে বাথরুমটা সে একটু আগে মুছে গিয়েছিল পুরো বাথরুমটা। আচ্ছা, তো হঠাৎ করে সে মুছে টুছে এসে আসার পর সে এই তাবিজটা দেখতো। তো এখন মাই ড্যাড বিং আ কিউরিয়াস ফেলো, তো সে এই মানে তাবিজটার ভিতরে যে ওয়্যাক্স এর ভিতরে যে মোমটা, তো ওইটার ভিতরে একটা পেজ আছে, ওটা সবসময় সব তাবিজে থাকে। তো আব্বু ওইটা আর কি খুঁজে এখন মানে সে দেখবে যেটা কি আছে ওটার ভিতরে কি লেখা বা হোয়াট কুড বি দেয়ার। এন্ড দেন ব্রো আব্বু ওইটা বের করলো, বের করে এন্ড আমি অ্যাকচুয়ালি গেটিং গুজবাম্পস রাইট নাও সেইং দিস দ্যাট ভাই ওখানে আমার নাম, আমার বাবার নাম, আমার মায়ের নাম এবং আমার খালার নাম খুব ভালোভাবে উল্লেখ করা ছিল। এন্ড ওটার পরে ভাইয়া আমরা দেখতে পাচ্ছি যে এটা বাংলা ভাষায় লেখা, কালো কলমে কালো কালিতে বাংলা ভাষায় লেখা। তো যখনই আমরা পড়তে যাচ্ছি জিনিসটা দেখা গেছে যে না, ইটস নট বাংলা, এটা অন্য কোনো ল্যাঙ্গুয়েজ, অন্য কোনো রাইটিং, এভরিথিং। পড়ার সময় ঝামেলাটা হচ্ছে। হ্যাঁ, তো এটা পরে যে আমাদের নামের পরে যে এতগুলা লেখা মানে কিসে আল্লাহ জানে, তো ওইটা আমরা পড়তে পারছি না। সো ইট ওয়াজ ভেরি ভেরি স্ক্যারি টু আস। তো আম্মু এটা মানে বেশি সময় নষ্ট না করে ভাই পরের দিনই এটা আম্মু একজন যে হুজুর, একজন মানে আম্মুর মহিলা হুজুরের কাছে সে উনি যায় এই ধরনের বিষয়ের প্রবলেমস গুলো সলভ করার জন্য। তো আম্মু ওনার কাছে গেল, তো উনি এই জিনিসটা দেখে উনি বললো যে তোমার বাসায় আমাকে যেতে হবে as soon as possible. তো উনি পরের দিন আমাদের বাসায় আসলো, এসে উনি বললো যে ঠিক আছে, তোমাদের বাসা যেহেতু আগে বন্ধ করা হয়নি, বলে রাখা ভালো যে ভাইয়া উই আর স্টেইং ইন দিস হাউস ফর লাইক অ্যাবাউট 4 to 5 years, 4-5 বছর ধরে আপনারা এখানে বাসাতে আছেন। আর আমাদের বিল্ডিংটাতেও দেখা গেছে যে অনেক ধরনের প্রবলেম আছে, আমাদের ফ্ল্যাট ওনাররাও অনেক ধরনের প্রবলেম ফেস করছে, আমাদের গার্ডরাও ড্রাইভাররাও যারা থাকে আর কি রাতের দিকে তারাও অনেক ধরনের প্রবলেম তারা ফেস করছে। ওটা আমি আইল বি কামিং টু দ্যাট লেটার। সো যেটা বলছিলাম ভাইয়া, উনি মহিলা যে হুজুর উনি আসলো, এসে বললো যে তোমাদের ঘর যেহেতু বন্ধ করা হয়নি আগে, তোমাদের ঘরটাতে আসলে মিলাদও পড়ানো হয়নি, which is true. সে বলছে যে হ্যাঁ আমি তোমাদের ঘরটা এখন বন্ধ করে দিয়ে যাবো, কিছু নিয়ম কানুন থাকবে সেটা তোমাদেরকে ফলো করতে হবে। আচ্ছা, তো ভাইয়া লাইক দ্যাট আমরা এরকম 1 month আমরা নর্মালি থাকলাম, কোনো প্রবলেম তেমন হয়নি। সো 1 month পর ভাইয়া উনি এসে বলে, মানে উনি এসে she said the most disturbing thing to me, যে এটা কি, উনি কি বললো এটা। তো ভাইয়া উনি বললো যে একটা তো নিয়ে গেছে। তো উনি ভাই আমি আপনাকে একটু বলি, সেটা হচ্ছে কি উনি বাসাটা যে বান দিয়েছিল, মানে বাসা বান মানে বাসাটাকে বন্ধ করে দিয়েছিলেন, তার কাটা 3 থেকে 4 ইঞ্চের ভাই, 3 থেকে 4 ইঞ্চের মোটা তার কাটা আমাদের বাসার গজাল বলে, তো 4 কোনায় 4টা এরকম উনি গেঁথে দিয়েছিল দিয়ে। তো উনি 1 মাস পর এসে উনি আমাদেরকে বলছে যে একটা নিয়ে গেছে। তার মানে এই জিনিসটা আমি এই জায়গাটা একটু আসতে চাই, সেটা হচ্ছে যে আমি অনেক স্টোরি শুনেছি, বাট এটা খুব ইন্টারেস্টিং লেগেছে আমার কাছে এই জন্য যে সেই হুজুর যখন ফেরত আসলেন 1 মাস পরে, এবং তাকে ডাকতে হয়নি, তিনি নিজের উদ্যোগে এসেছেন, এবং তিনি এসে দেখলেন যে 4টা গজাল যে তিনি পুঁতে গিয়েছিলেন তার মধ্যে থেকে একটা কেউ নিয়ে গেছে। আচ্ছা, কেউ নিয়ে গেছে বলতে উনি যেটা আমাদেরকে পরবর্তীকালে বললো, যেটা হচ্ছে গিয়ে যে জিনিসটা কি ওই তাবিজটা দিয়ে আমাদের ফ্যামিলিকে কোনো প্রবলেম করার চেষ্টা করছিল বা কোনো somehow wanted to hurt our family. So that thing is very very powerful. আর উনি যে হুজুরটা ওনার ক্ষেত্রে এই পাওয়ারফুল জিনিসটাকে ডিফেন্ড করা পসিবল না। আচ্ছা, উনি যেটা বলেছে যে এটা আমার পক্ষে সম্ভব না, তোমাদেরকে আরেকজনের কাছে যেতে হবে যে একটু আমার থেকে এই কাজগুলো আরো ভালো বুঝতে পারে আর এই জিনিসটা তোমাদেরকে হেল্প করতে পারে। সো this was one of my stories, and there was one more story that I went through. আচ্ছা, এই যে প্রবলেমগুলো আপনাদের বাসায় হয়, এই প্রবলেমগুলো কেন হয় আসলে?
হ্যাঁ, প্রবলেমটা কেন হচ্ছে যে আমাদের যে এরিয়াতে থাকি ভাই, এরিয়াতে 5 থেকে 6টা বিল্ডিং। ওই বিল্ডিং এ যে ওর ল্যান্ড ওনাররা, ওরা হচ্ছে কি 2 ভাই 1 বোন, ওই সবগুলো ল্যান্ড ওনার যারা। তো এখন ওই 2 ভাই 1 বোনের থেকে ভাই একজন সুইসাইড করেছিল ওই এরিয়াতে, ওই পার্টিকুলার এরিয়াতে। আচ্ছা, আর আমাদের ওই এরিয়া থেকে আমরা পরে যে কথাবার্তা বলে অনেক কিছু শুনতে পেরেছি। দ্যাট ইজ দ্যাট ওই সুইসাইডটার পর থেকে ওই পার্টিকুলার এরিয়াতে এই প্রবলেমস গুলো অনেক হচ্ছে, যে আমাদের বিল্ডিং এর প্রবলেমস বা আমাদের পাশের বিল্ডিং এর প্রবলেমস, বা আমাদের ওখানে একটা ব্যারন ল্যান্ড আছে, ওইখানেও আমাদের দেখা গেছে অনেক ধরনের প্রবলেম চলছে। তো আমি একটা প্রবলেম বলি, সেটা হচ্ছে গিয়ে যে ভাই আমাদের গার্ডস রুমের ঠিক পাশে তো মানে ওয়ালের মানে আমাদের বিল্ডিং এর পাশে ওই ব্যারন ল্যান্ডটা আর কি। তো এখন গার্ড সে ওই দিন মোস্ট প্রবাবলি একাই ঘুমিয়েছিল। তো একা ঘুমানোর পর সে মানে সকাল মানে আমাদেরকে পরে বলছে যে এরকম রাতের বেলা ঘুমিয়ে আছে রাত 3টা বা 3:30টার দিকে, যেই সময় অ্যাকচুয়ালি এই ভূতের জিনিস সবগুলো সব হয়। তো ওই সময়টাতে ভাই উনি ঠিক ওয়ালের পাশ থেকে, মানে বোঝা যাচ্ছে বিল্ডিং এর পাশে, বিল্ডিং এর বাইরে থেকে উনি কান্নার আওয়াজ পাচ্ছে। উনি মানে আমাকে বাঁচাও এরকম ভাবে, মানে অনেকে মানে কেউ মনে কাউকে মেরে ফেলতেছে এরকম ভাবে। তারপরে দেখা গেছে অন্য কোনো দিন গান শুনতে পারতেছে, হিন্দি গান, বা মানে রাত 3টার সময় ভাই ওই জায়গাটাতে কোথা থেকে এই ধরনের জিনিসপত্র আসে। হ্যাঁ, তো এই প্রবলেমস গুলো ওনারা ফেস করেছে। আর আমাদের ছাদে ভাইয়া কিছু প্রবলেমস হতো। ছাদে যে একটা প্রবলেম, আমার বাবা মা, সেগুলো আমরা একটু পরে আসছি। আমি একটু চলে যাই আপনার বাবার কাছে। হ্যাঁ, এবং তার কাছে তারও স্টোরি আছে, সেই স্টোরি আমরা একটু শুনতে চাই এবং অন্য বিষয়ে আলোচনা করতে চাই। তার আগে একটু আমরা SMS ও পড়তে চাই। আমাদের এখানে দেখতে পাচ্ছি অনেকে SMS করছেন, আমাদেরকে ইমন আমাদের SMS করেছেন, কেমন আছেন, আমি ভূত এফএমের একজন বড় ফ্যান, তাই লিখেছেন তিনি। এবং আমাদেরকে লিখেছেন দেখতে পাচ্ছি এখানে সৌমেন যশোর থেকে, এবং আমাদেরকে দেখতে পাচ্ছি হিমেল পান্ডে গুলশান 2 থেকে লিখেছেন, এবং তিনি আমাদের সাথে শুনছেন 1 মান্থ পরে। ওয়েলকাম ব্যাক হিমেল, এবং আশা করছি এখন থেকে আবার আপনাকে পাবো। সানি আল হক গোপালগঞ্জ থেকে আমাদের সঙ্গে আছেন আসিফ, এবং তিনি বলছেন যে ঘটনা বলার জন্য আমাদেরকে ধন্যবাদ জানিয়েছেন। কিরণ আমাদেরকে রাজশাহী থেকে SMS করেছেন, এবং তিনি বলছেন যে গুড স্টার্টিং। আমাদেরকে নাটোর থেকে নাইম SMS করেছেন আমাদেরকে রিঙ্কু, এছাড়া আমাদেরকে কাকন SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি এমডি তামিদ সহ আরো অনেকে। তো আপনি যদি আমাদের SMS করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FORT স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দেন 9840 নাম্বারে। আমরা চলে যাব, আমরা এখন একটু আমাদের দ্বিতীয় অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপরে আপনার ঘটনায় আমরা যাই। আমার নাম জাকি হাসান খান। আচ্ছা, তো আমি এতক্ষণ শুনছিলাম যে আপনার ছেলে উনি বলছিলেন যে আপনাদের ওখানে যে ঘটনাগুলো হয়, এই বাসাটায় আপনি কি কোনো কিছু ফেস করেছেন কখনো, কোনোদিন দেখেছেন কোনো কিছু? এই বাসাটাতে আমি যেটা আমার যে ফেসের আমি যে তেমন ওর মতো করে এতটা এক্সপেরিয়েন্স আমি করিনি, কিন্তু আমি যেটা করেছি সেটা হচ্ছে যে ছাদের উপরে যে বিভিন্ন রকমের শব্দ, কেউ যেমন আমি খুব বেশি দিন আগে না, মাস 3 বা মাস 4 হবে, আমি আমার ওয়াইফ সহ ছাদে বসে আমরা উই হ্যাড বিন পাসিং আওয়ার টাইম দেয়ার, আমার মেয়েও ছিল সাথে। তো হঠাৎ করে আমরা 3 জনে ওই ছাদের মধ্যে মাদুর পেতে ভালোই লাগছিল, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া, একটা ময় পরিবেশ ছিল। তো হঠাৎ করেই দেখা গেল যে মাটির হাড়ি ভাঙলে জোরে ফেলে দিলে যেরকম একটা শব্দ হয়, এমন একটা শব্দ ছাদের যে জায়গাটাতে আছে পানির যে রিজার্ভারটা আছে ওই কর্নার থেকে, মানে পানির ট্যাঙ্ক কি যেটা বলা হয়, সেই কর্নার থেকে একটা শব্দ আসলো, যেটা অস্বাভাবিক, কারণ আমাদের বাসাটা হচ্ছে 7তলা, হচ্ছে 7টা, এরকম একটা শব্দ হওয়ার কথা পসিবিলিটি নাই। আমার ওয়াইফ একটু ভয় পেল, আমিও শুনলাম। তো আমি ওদের সামনে আই জাস্ট কেপ্ট সাইলেন্ট বিকজ আই ডিডন্ট ওয়ান্ট দেম টু বি স্কেয়ার্ড। এরপর আবার কিছুক্ষণ পরেই আবার শব্দটা একটা হলো যে অনেক লাকড়ি একসাথে আছে, তো একটা ধাক্কা দিয়ে দিকে ফেলে দেয়, তাহলে ওখানে যেটা যেরকম শব্দ, এটা আমরা স্পষ্ট, আমি সহ আমার ওয়াইফ এবং আমার বাচ্চা শুনবে।
শোনো আমরা ওই গট দ্যাট টাইম আমি নিজেও এত সিনিয়র হয়েও আমার মনে হয় যে না আই শুড স্টে হিয়ার বিকজ অনেক কাছ থেকে যেহেতু শুনেছে যে এই ঝামেলা আছে এখানে। ঝামেলা আছে, আমি ভাবলাম যে তাহলে এখান থেকে বেটার টু কুইট দিস প্লেস। তো তাড়াতাড়ি করে আমি ওদেরকে নিয়ে মাদুর নিয়ে আই হ্যাড টু কাম ডাউন। আচ্ছা, আপনারা ওই যে বললেন যে আপনাদের বাসায় আমি অফেয়ারে শুনছিলাম যে কেউ না থাকলেও আপনারা সাউন্ড পান, এই ব্যাপারটা একটু বলবেন আমাকে। এটা হচ্ছে কি আমাদের চারতলাটা যেটা যে যে ওটা নিয়ার অ্যাবাউট 3000 স্কোয়ার ফিট, মানে দুটো ইউনিট একসাথে অনেক বড় একটা area। এখানে বছর দুই ধরে যিনি ল্যান্ড লেডি ছিলেন ওনারই ফ্ল্যাটটা, উনি কানাডা চলে গেছেন। তো এটা খালি পড়ে আছে। তো এটা খালি পড়ে আছে এখানটাতে প্রথম দিকে অনেক ধরেই যেহেতু বছর দু এক ধরে খালি পড়ে আছে, লাস্ট 3-4 মান্থসে বা 4-5 মান্থসে প্রবলি দেখা যাচ্ছে যে এটা আমার বাচ্চারা প্রথমে বলেছে যে ওরা খসখস হাঁটার শব্দ পায়, ফার্নিচার নড়ানোর শব্দ, অথচ ওই বাসাটা কিন্তু কেউ থাকে, নো ওয়ান ইজ লিভিং ইন দ্যাট হাউস। সো আমি ওদেরকে মাঝে মাঝে বলছি না এটা তোমার ভুল শোনো বোধ হয়। আমি মাঝে মাঝে আমি রাতের বেলা নামাজ পড়ি, তো আমি ওদের কথা মনে করে আমি একটু চেষ্টা করি যে আসলে ওরা যেটা বলে এগুলো সত্যি কিনা। তো একবার দেখি যে আমার ছেলে ও এসছে যে এরকম সাউন্ড ও শুনেছে, তো আমি আবার আই ফেল লিটল কিউরিয়াস, শোনা আমি আই ট্রাই টু লিসেন ইফ এনিথিং ইজ দেয়ার লাইক দ্যাট। তো আমিও ফিল করলাম যে নবজাতা বলছে প্রবলি ইটস লাইক দ্যাট, একটা খসখস আওয়াজ, ফার্নিচার নাড়া শব্দ, এটা আমিও পেয়েছি। সো ইটস লাইক ইউ নো ইট হ্যাপেন্স টু দ্যাট হাউস। এবং যেহেতু এটা অনেকটা অ্যাবান্ডেন্ট, যেহেতু ওখানে কোনো ভাড়াটিয়া থাকে না, ওনারা একবার অনেকদিন ধরে ফেলে রেখেছে। আর এখানটায় এটার আমি আবার একটা পেলাম, যৌক্তিকতা পেলাম। ওই আন্টির সাথে দুদিন আগে আমার ওয়াইফ ফোনে কথা বলছিল কানাডা। তা আন্টি বলছে যে আমি আসছি আগামী সপ্তাহখানেকের মধ্যে ঢাকা আসবো। তো এরপর আমার ওয়াইফ বলছে যে আন্টি আর নিশ্চয়ই আপনি বাসায় আসবেন এই ফ্ল্যাটে। উনি বললো যে আমি ঠিক আমার ফ্ল্যাটটা ধরবো না, আমি আমার ভাইয়ের বাসায় গুছানো থাকবো। আমার ভাই জিজ্ঞেস করছে কেন, বাসা তো পড়ে আছে আপনার সব ফার্নিচার। তো আন্টি বললো যে উনি এবার খুব নামাজি বই বললো যে আমি আসলে আগে যখন ছিলাম ওইবার তো আমি একাই ছিলাম, কি বলতে হয় না, তারপরও আমার কিছু অভিজ্ঞতা হয়েছে মা, তো আমি এই জন্য চাচ্ছি যে এবার এসে আমি ভাইয়ের বাসা থাকবো এবং এটা বাসাটাকে একদম মিলাতে পড়ে টড়ে ভাড়া দিয়ে যেতে হবে। সো শি ওয়ান্টস টু মেক ইট শিওর যে হোয়াট শি এক্সপিরিয়েন্স, উনি যেটা এক্সপিরিয়েন্স করেছেন এটা ঠিক প্রপারলি আমার ওয়াইফকে বলেন নাই, কারণ যেহেতু ওনার বাড়ি ভাড়া দিতে হবে। অনেকে জানলে আবার সেটা কোনো হতে পারে যে ভাড়াটা পাবে না, এরকম হতে পারে। তো উনি জাস্ট আমি ওনার মধ্যে থেকে শি ইজ এ ভেরি সিরিয়াস ওম্যান, উনি হেলথের ডিরেক্টর ছিলেন মহিলা। তো ওনার মতো মানুষ, খুব প্র্যাকটিক্যাল নামাজির মহিলা। উনি বলছিলেন যে ওনার কথা বললাম যে কিছু একটা প্রবলেম উনি একা থাকা অবস্থায়, ওনার দু মেয়ে কানাডা থেকে, উনি বোধহয় ফেস করেছেন বলেই উনি তাড়াতাড়ি এসে এটার মধ্যে কাউকে ঢুকিয়ে দিতে যাচ্ছেন যাতে অ্যাবান্ডন না থাকে। দ্যাটস ওয়াই আমি একটা লিঙ্ক পেলাম যে আমার বাচ্চারা যেটা বলে, ইভেন আমি যেটা এক্সপিরিয়েন্স করেছি যে হ্যাঁ দেয়ার কুড রিয়েলি বি সামথিং অ্যান্ড ইট ইজ দেয়ার বিকজ as I heard it. এই আমার বাসাটা সম্বন্ধে আসলে আমার এই এক্সপিরিয়েন্সটা। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা আবারও আপনাদের কাছে আসবো ফিরে। আমি আমাদের যে তৃতীয় যে আমাদের অতিথি আছেন তার কাছে একটু যাব, এবং তিনি এসেছেন রাজশাহী থেকে, এবং রাজশাহী থেকে ঢাকায়। আমাদের এরকম অনেক অতিথি আছেন যারা ঢাকার বাইরে থাকেন, এবং আমরা তাদেরকে বলি যে যখন আপনারা ঢাকায় আসবেন তখন জাস্ট আমাকে একটু ইনফর্ম করবেন যে আপনারা ঢাকায় এসেছেন, আমি আপনাকে কল করব। তো উনি সেই কাজটি করেছেন, উনি ঢাকায় এসেছেন এবং উনি আমাদের জানিয়েছেন, এবং আমরা তাকে আজকে ডাকতে পেরেছি এবং খুব ভালো লাগছে আপনাকে পেয়ে। আপনার নামটা প্লিজ একটু বলবেন সবাইকে। হ্যালো লিসনার, আমি দীপন, এসছি রাজশাহী থেকে। রাজশাহীতে আপনি কোথায় থাকেন? রাজশাহীতে আমি থাকি সাগরপাড়াতে। সাগরপাড়ায়। তাহলে আপনার লোকেশনটা বলছি না। আচ্ছা, আপনার ঘটনায় চলে যাই আমরা। আপনি বলছেন যে আপনার বাসায় বেশ কিছু প্রবলেম হয়, এবং আপনি একটা কথা আমাকে বলছিলেন যে আপনার বাসায় কেউই একদিনের বেশি থাকতে পারে না, এরকম কিছু একটা। কেন থাকতে পারে না? কি ধরনের প্রবলেম হয়? কি ধরনের প্রবলেম হয় এটা কেউ বলতে পারে না, এবারে বলতে পারি না অথবা বলতে চাই না, কোন একটা কারণ। আমি হচ্ছিল আমার বাসাতে হচ্ছিল মেহমানরা ঠিকই আসে, আসার পর হচ্ছিল বলে যে আমি 3-4 দিনের জন্য থাকবো এখানে, অথবা 1 সপ্তাহের জন্য। কিন্তু এক রাত্রি থাকার পর সে বলে যে আমার একটু কাজ আছে, কোন একটা এক্সকিউজ দেখায় যে আমার কাজে আমি বাড়িতে থাকবো না, এখনই চলে যাবো। আচ্ছা, এটাতে আপনার কি মনে হয় যে আসলে কি ধরনের প্রবলেম? ব্যাপার হচ্ছে যে প্যারানরমাল এক্সপিরিয়েন্স আমিও বাড়িতে করেছি, আচ্ছা, এবং এটা একটা দুটা না বহুবার আমার সঙ্গে ঘটেছে।
আমি বলতে পারি যে এই বাড়িতে আসলে প্রচুর আহ, কিছু প্রচুর হোক কিছু হোক, কিন্তু আমি বেশ কিছু জিনের উপস্থিতি পেয়েছি। আচ্ছা, কি করে তারা? অ্যাকচুয়ালি আমি জানি না, কিন্তু এখন পর্যন্ত কারো তো আমি ক্ষতি করতে দেখিনি, কিন্তু তারা উপকার করে মানুষের। যেরকম আমি হয়তো দেখাচ্ছে যে এরকম হয়েছে যে আমি ঘুমিয়েছিলাম, হ্যাঁ, হ্যাঁ। আমাকে তারা নিজেরা ডেকে এবং নির্দিষ্ট সময় আমার যে সময় যে উঠা লাগবে সেই সময় তারা আমাকে ডেকে উঠিয়ে দিয়ে গেছে। আচ্ছা, এই যে আপনি বলছেন যে আপনার বাসায় যখন একা থাকে, আপনি বলছিলেন নানান ধরনের প্রবলেম হয়। হ্যাঁ। হ্যাঁ, কি ধরনের প্রবলেম হয় আমাকে একটু বলেন তো। প্রবলেম যেমন আপনি বলছেন একবার যে বাসায় জিনিসপত্র সব এলোমেলো হয়ে হ্যাঁ, গেছে। বাসায় জিনিসপত্র এরকম যে আমি যখন এটা আমার এক মানে সেটা ছিল এক্সাক্ট ইয়ারটা ঠিক মনে নাই, কিন্তু আসলে আমার এটুকু মনে আছে যে সেটা 15 ফেব্রুয়ারি ছিল এবং সেদিনটা আমার বড় ভাইয়ের গায়ে হলুদ ছিল। তো যথারীতি অনুষ্ঠানটা একটু দেরিতেই শুরু হচ্ছিল। তো কারণ হচ্ছিল আমার বেশ মানে আমরা যেহেতু যৌথ পরিবারে থাকতাম, বেশ কিছু মানুষ গেছিল বাজারে কিছু হলুদ, এবং পরের দিন যেহেতু বিয়ে ছিল তাদের কিছু কেনাকাটার হচ্ছিল বাকি ছিল, তো তারা গেছিল। আর বাকি মানুষরা সবাই দোতলাতে ছিল। তো নিচতলাতে আমি আর আমার বন্ধু হচ্ছিল, মানে যে আমাদের আলাদা হচ্ছিল ডাইনিং রুম আছে, তো ডাইনিং রুমে সব খাবারগুলো রেখে দেওয়া ছিল এবং আমাকে সহ আমার এক বন্ধুকে বলা হয়েছিল যে তোমরা পাহারা দাও যাতে কোনো ছোট বাচ্চা এসে যাতে ঘরে মানে অনুষ্ঠান শুরু হওয়ার আগে যাতে খাবারটা না খেয়ে নিতে পারে। তো যথারীতি আমি আর আমার বন্ধু হচ্ছিল সেখানে দাঁড়িয়েছি, এই কথা সেই কথা বলতে বলতে আমি যথারীতি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করেছি যে আমার সঙ্গে এরকম ঘটনাগুলো ঘটে। তো সে জিনিসটাকে হেসে উড়িয়ে দিয়েছে যে তুই আমার সঙ্গে মজা করছিস, ফাজলামো করছিস এবং ঝাড়ি মারছিস। এবং এই কথাগুলো বলা যখনই বলেছে ঝাড়ি মারছিস, সাথে সাথে জোরে করে হচ্ছিল ডাইনিং এর ভিতর থেকে হচ্ছিল একটা জোরে বাটি পড়ার আওয়াজ হলো বেশ কিছু। এবং আমরা জায়গায় মানে হচ্ছিল পড়ার সাথে সাথে আমরা ডাইনিং রুমের দরজা খুলেছি এবং খুলে দেখছি যে দেওয়ালে যদি ছুঁড়ে মারে, দেওয়ালের সঙ্গে লেগে তারপর হচ্ছিল মানে গড়াগড়ি খেলে, যেভাবে গড়াগড়ি খেলে সে বাটিগুলো সেভাবে গড়াগড়ি খেলে। বাসায় আপনারা দুজন ছাড়া আর কেউ নাই? নিচতলাতে আমরা কেউ ছিলাম না, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে ডাইনিং রুমের তো হচ্ছিল ছিটকানি লাগানো ছিল এবং তার সামনে আমরা দুজন দাঁড়িয়ে আছি এবং তারা দেখছি যে মানে হচ্ছিল বাটিগুলো সবগুলো গড়াচ্ছে। এবং সেটা দেখার সাথে সাথে আমার মানে বন্ধুর মানে মুখ বন্ধ হয়ে গেছিল আসলে, সে কিছু বলতে পারছিল না যে এটা কিভাবে হলো। তো আমি যেহেতু আগে থেকে এক্সপেরিয়েন্স করি, আমি বাটিগুলো উঠিয়ে বললাম যে এগুলো কিছুই না, এমনি পড়ে গেছে। যে আমার বন্ধু হচ্ছিল কিন্তু দেখেছে যে হচ্ছিল যে মানে মানে ছুঁড়ে পড়ার জিনিসটা মানে হচ্ছিল ছুঁড়ে যে গড়িয়ে পড়লে যেভাবে পড়ে সেভাবে করে গড়াচ্ছিল। সেও বুঝতে পেরেছে ব্যাপারটা। পড়ার সাথে সাথে আমি যখন দরজাটা লাগিয়ে তাকে আমার ঘরে নিয়ে আসলাম, সে কিছুক্ষণ কথা বলতে পারেনি এবং তারপর সে প্রথম যে কথাটা বললো যে আমি বাড়ি যাব। আচ্ছা। এবং 2-3 বছর সে আমার বাড়িতে আর আসেনি। আচ্ছা, এটা হচ্ছে ঝামেলা। এবং আমি এর আগেও আপনার কিছু ছোট ছোট ঘটনা ঘটেছে, সেটা নিয়ে সন্দেহ থাকলেও এই সময় তো আপনি একা না, আপনারা আরো মানে আপনি আরো একজনের সাথে এই জিনিসটা এক্সপিরিয়েন্স করেছেন, তার মানে আপনার ফ্রেন্ডও দেখেছেন যে কি ঘটছে, তাই না? সো এটা হচ্ছে একটা অন্যরকম একটা স্টোরি ছিল। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদেরকে এই স্টোরিটা শেয়ার করার জন্য। থ্যাংক ইউ। আমরা চলে যাব একটা ইমেইলে, এবং সেই ইমেইলটা আমার কাছে এই মুহূর্তে রয়েছে। আমি সেই ইমেইলটা আপনাদের পড়ে শোনাচ্ছি। আমাদের একজন লিসেনার পাঠিয়েছেন, সেটা দেশের বাইরে থেকে অবভিয়াসলি, এবং সেই জন্য তিনি স্টুডিওতে আসতে পারেননি। আমি তার ইমেইলটা তার মতো করে পড়ছি। লিখেছেন, আসসালামু আলাইকুম রাসেল ভাই, জানি আপনি সবসময় ভালোর দলে। আমি আমেরিকার ইস্ট ভার্জিনিয়া থেকে রুমেল বলছি। আমার পক্ষে স্টুডিওতে আসা সম্ভব না। ঘটনাটি পড়ে শোনালে আমি খুশি হব। আমি ভূত এফএমের একজন ফ্যান, ব্যস্ততার কারণে লাইভ শুনতে পারি না, তাই ডাউনলোড করে শুনি। মূল ঘটনায় আসি। আমার নিজের সাথে ঘটে যাওয়া কিছু খারাপ মুহূর্ত। আমি আমেরিকার ভার্জিনিয়া শহরে অনেক রাত পর্যন্ত আমাকে চলাফেরা করতে হয়, কারণ এখানে আমি কোন একটা ফোন কোম্পানির কোন একটা শোরুমে আমি চাকরি করি। তাই বাসায় আসতে প্রতিদিন 1টা-2টা বাজে। একদিন রাতে আমার অনেক কাজ থাকায় রাত 2:30 হয়ে যায়। আমি আর আমার এক কলিগ আমরা গাড়িতে করে বাসায় যাচ্ছি। যখন আমরা ঠিক মানে ভার্জিনিয়ার পয়েন্টে আসলাম, ঠিক তখনই মূল ঘটনা ঘটলো। একজন মহিলা, বয়স আনুমানিক 80 হবে, আমাদের গাড়ি দেখে হাত দিয়ে সাহায্য চাইলেন। আমার কলিগ আমার অনেক ভীতু, তাই ও আমাকে গাড়ি থামাতে নিষেধ করে। আমি 7-5 না ভেবেই গাড়িটা থামিয়ে ফেলি। মহিলাটি ছিল অনেক কালো, সম্ভবত আফ্রিকান হবে।
উনি আমাদের জিজ্ঞেস করেন কোথায় যাবেন, আমরা উত্তর দেই যে আমরা যেখানে যাব আমাদের সেই গলিটার নাম আমরা বলি। উনি বলেন যে আমি একটা বিপদে পড়েছি, আমাকে সাথে নিতে হবে, আমি ইস্ট ভার্জিনিয়াতে যাব। আমি বললাম হ্যাঁ যেতে পারেন, কিন্তু আমার কলিগটা আমার চিমটি কাটছিল, কিন্তু আমি তার কথা শুনিনি এবং আমি মহিলাটিকে গাড়িতে উঠতে দিলাম এবং প্রচন্ড ঠান্ডা, তাই গাড়ির গাড়ির যে সমস্ত গ্লাসগুলো ছিল ওগুলো লাগানো ছিল। অনেকটা যাওয়ার পর আমি হঠাৎ গরম অনুভব করছিলাম। আমি গাড়ির গ্লাস খুলে দিলাম, একটা খারাপ স্মেল আসছিল। আমার কলিগ আমাকে বলল স্প্রে করতে। আমি স্প্রে করার জন্য যেই না হাত দিলাম, হঠাৎ আমার চোখ পড়লো লুকিং গ্লাসে এবং দেখলাম সেটা নিজের চোখে দেখার মতো নয়। দেখলাম মহিলাটি তার হাত থেকে নিজের হাত থেকে মাংস কামড়িয়ে খাচ্ছে। আমি চোখ ফিরিয়ে নিলাম, ভাবছিলাম যদি আমার কলিগ দেখে বা কিছু হয় তাহলে ও ভয়ে হার্ট অ্যাটাক করতে পারে। চুপচাপ গাড়ি চালাতে লাগলাম। ভেতরে অনেক ভয় পাচ্ছিলাম। একটা কথা বলা হয়নি যে আমার বাসা থেকে অফিস মাত্র 4 কিলোমিটার, কিন্তু আমি গাড়ি চালিয়ে যাচ্ছি, কিন্তু রাস্তা শেষ হচ্ছে না। যেখানে 10 মিনিট লাগে অফিস থেকে বাসায় আসতে, এই অবস্থায় আমি কি করব বুঝতে পারছিলাম না। সামনে তাকিয়ে আছি, রাত 3:55। একবার মোবাইলটির দিকে তাকালাম, একবার লুকিং গ্লাসের দিকে তাকিয়ে দেখি মহিলাটি নেই সেখানে। অর্থাৎ গাড়ির ভেতরে মহিলাটি যেখানে বসেছিল সেখানে একটা কুকুর বসে আছে। হঠাৎ দেখলাম সামনে একটা কার আসছে। আমি কিছু না ভেবেই গাড়িটা ব্রেক করে লাফ দিলাম রাস্তায় এবং পড়লাম। আর কিছু মনে নেই। জ্ঞান যখন ফিরলো তখন নিজেকে আবিষ্কার করলাম হাসপাতালে, আর আমার পাশের বেডে আমার সেই কলিগ। পরে জানতে পারলাম আমরা নাকি গাড়িটা অ্যাক্সিডেন্ট করি। সেই অ্যাক্সিডেন্টে আমার কলিগ একটি পা হারিয়ে আজও পঙ্গু, আমার ভুলের কারণে। এবং এটা তার ভুলের কারণে তিনি বলছেন। অ্যান্ড এরকম ঘটনা আসলে কার ভুল বা কার কি এটা জানি না। আপনি হয়তো বলছেন যে অ্যাক্সিডেন্ট তো অ্যাক্সিডেন্টই, বাট ওই মহিলাটাকে হয়তো তোলা আপনাদের উচিত হয়নি, সেটা আপনি মিন করছেন হয়তো। বাট আসলে কে জানে, হয়তো মানে ওকে না তুললেও হয়তো এরকম কিছু একটা ঘটতো। বাট ব্যাপারটা খুব উইয়ার্ড যে একজন মানুষকে আপনি দেখতে পাচ্ছিলেন, কিছুক্ষণ পরে দেখতে পেলেন না এবং সেই জায়গায় একটা অন্য প্রাণীকে দেখেন। খুব অন্যরকমের একটা ব্যাপার। যাই হোক, আমরা SMS চাই এবং আমরা আপনাদের কাছ থেকে প্রত্যাশা করি যে আপনারা আমাদের ফেসবুক পেজ যেগুলো আছে সেটা ভিজিট করবেন এবং ভিজিট করে সেখানে আপনারা কমেন্ট করবেন এবং আপনারা জানাবেন যে কেমন লাগছে, কোন স্টোরি কেমন লাগছে সেটা আমাদের জানাবেন। আমরা একটা ছোট্ট বিরতির পর আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউনড রেডিও ফুর্তি and don't stop the ফুর্তি। Then the night comes alive with ওয়েলকাম ব্যাক। শুনছেন সবসময় রেডিও ফুর্তি 100.0 FM। আমি রাসেল আছি সাথে এবং চলছে ভূত FM। আর আমি দেখতে পাচ্ছি আমাদেরকে হৃদয় SMS করেছেন যে তিনি বলছেন যে এই সমস্ত ভয়ের ঘটনা শুনে আমার ভয় করে কিনা। ডেফিনেটলি ভয় করে, মানে অফকোর্স আমি তো অনেক ভয় পাই। আমাদেরকে এছাড়াও SMS করেছেন সাইদুল ইসলাম এবং তিনি আমাদের প্রশংসা করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সাথে থাকার জন্য। সব থেকে বড় কথা যে আপনি আমাদের সঙ্গে আছেন, আপনি আনন্দ পাচ্ছেন এবং সেটাই সবচেয়ে বড় কথা। আমাদেরকে মুজাহিদ SMS করেছেন ইন্ডিয়া থেকে তিনি আমাদের সাথে আছেন এবং আমাদেরকে দেখতে পাচ্ছি যে, এবং থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। আমাদেরকে বাইজিৎ ভুঁইয়া আমাদের সাথে লিখেছেন যে অনেক ভয় লাগছে তার কাছে ভূত FM। আমাদেরকে সাইদুল ইসলাম লিখেছেন যে ভূত FM দ্য বেস্ট প্রোগ্রাম ইন বাংলাদেশ। থ্যাংক ইউ, আপনারা বললে অবশ্যই তাই। আমাদেরকে শুভ্র শায়ান SMS করেছেন এবং তিনি বলছে যে তিনি রেগুলার প্রতি এপিসোডে কমেন্ট করেন, এই এপিসোডে কমেন্ট করেছেন। আমি যে পড়তে পেরেছি এই জন্য আমি অনেক ভালো লাগছে আমার কাছে যে আপনি প্রতি এপিসোডে হয়তো পড়া হয়নি, আজকে পড়ে ফেললাম। অয়ন আমাদের সাথে আছেন, আমাদের সাথে রয়েছে দেখতে পাচ্ছি। এছাড়াও শান রয় সরল আমাদের সঙ্গে আছেন, এমডি শাকিজ, এছাড়াও শাহাদাত হোসেন প্রিন্স সহ আরো অনেকে আমাদের সঙ্গে আছেন। আমাদের যে ভূত এফএমের যে পেজটা রয়েছে সেই পেজে কিন্তু অনেকেই কমেন্ট করছেন এবং আজকে যে আমাদের গেস্টরা রয়েছেন তাদের ছবি আপনারা এখানে দেখতে পারবেন। আমরা আপলোড করে দিয়েছি অলরেডি আপনাদের জন্য। সো এইখানে আপনারা চাইলে আপনাদের যে সমস্ত কথা বলার সেটা বলতে পারেন। এছাড়া আমি দেখতে পাচ্ছি আমাদের এখানে অলরেডি সানি লিখছেন যে ইমেলটা অনেক ভালো লেগেছে। আমাদেরকে দেখতে পাচ্ছি
জাহিদ এখানেও এখানে কমেন্ট করেছেন। আমাদেরকে দেখতে পাচ্ছি তুর্য এখানে আছেন। আচ্ছা, সানির আগের নামটাই হচ্ছে তুর্য। এমডি আরিফুল রন আমাদের সাথে আছেন সিলেট থেকে। এছাড়া আমাদের সাথে রয়েছেন হাবিব আদনান, এছাড়াও নার্গিস রাজ্জাক আমাদের সাথে আছেন, ভালো লাগছে তার কাছে। এছাড়া আমাদের সাথে আছেন আবিদ, এবং আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি এই মুহূর্তে শাহ সুলতান সৌরভ। আরিফুল আমাদের সাথে আছেন, আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি। এছাড়াও মোহাম্মদ জাকারিয়া বিন দীপু, আবু হুরায়রা আমাদের সাথে আছেন, আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি নোমান খান, ভাল লাগছে আমাদেরকে। তুহিনুর রহমান আমাদের সাথে আছেন, আমাদের সাথে রয়েছেন শাহরিয়ার হোসেন, সেজান সহ আরো অনেকে। তো আপনি যদি থাকতে চান তাহলে চলে আসুন আমাদের ফেসবুক পেজে www.facebook.com/riverfurti and www.facebook.com/bhutfm.russell। আর স্পেলিংটা বলে দিই, RUSSELL। আমরা চলে যাব আমাদের আবারও প্রথম অতিথির কাছে। তিনি তার মাকে নিয়ে একটা ঘটনা শোনাবেন, তবে তার আগে তার নামটা আরো একবার আপনাদেরকে শুনিয়ে হাই লিসনার্স, দিস ইজ জাহিন अगेन। এখন ভাইয়া আমি আপনাকে যে স্টোরিটা বলবো সেটা হচ্ছে যে আমার মাকে নিয়ে এই স্টোরিটা। আম্মু আমাকে যেভাবে বলেছে সেটা হচ্ছে যে এই বাসাটায় আসার আগে কোন একটা সময় আব্বুরা একটা বাসায় আর কি ভাড়া ছিল, সেই ওয়্যারলেস এই জায়গাটা আমি নর্মালি বললাম। তো ভাইয়া ওই বাসাটায় আম্মুরা যখন উঠার পর 1 থেকে 2 মাস পর আম্মু এরকম হঠাৎ করে দুপুরের বেলা দিকে, খুব ভর দুপুরের দিকে জানলার দিকে তাকিয়েছিল। তো আমরা এরকম খেলছি বিছানার মধ্যে, আর আমি আমার বোন খেলছি, আর আম্মু এরকম জানলার দিকে তাকিয়ে আছে, কোন একটা কিছু চিন্তা করছে বা সামথিং। তো ভাই এখন আম্মু জানলার দিকে তাকিয়ে দেখে যে উপর থেকে খুব মানে অনেক উঁচার থেকে একটা বড় কালো পাখি, মানে সাইজটা অতিরিক্ত বড়। হ্যাঁ, তো মানে এখন এই জিনিসটা মানে আম্মু বুঝতে পারতেছেন যে কি ধরনের পাখি। আম্মু খুব তাকিয়ে আছে যে জিনিসটা কি পাখি, তা আম্মু দেখার মানে শি ওয়াজ ভেরি কিউরিয়াস। এন্ড এটা দেখতে দেখতে আম্মু দেখতেছে যে পাখিটা আস্তে আস্তে আম্মুর দিকে, ওই মানে আমাদের বিল্ডিং এ ওই জানালার দিকে নেমে আসছে, মানে আস্তে আস্তে নেমে একদম ঠিক জানালা গ্রিলটার মধ্যে বসলো। গ্রিলটার মধ্যে বসে আম্মু তাকিয়ে আছে, আবার ওই পাখিটা মানে আম্মুর দিকে তাকিয়ে আছে যে মানে হোয়াট ইজ হ্যাপেনিং। আর আম্মু তো সাথে সাথে আমাদেরকে মানে আলাদা করে ফেললো যে একটা বড় মানে এরকম পাখি জানলার মধ্যে বসা। অ্যাপারেন্টলি সেটা আমরা কখনো দেখিনি, বা আম্মু বলছিল যে আম্মু দেখেছে বা আম্মু এটা ফিল করেছে। তো ভাইয়া পাখিটা কিছুক্ষণ দাঁড়ালো, ধরেন মিনিটের মতন এরকম ওই গ্রিলটার মধ্যে দাঁড়িয়ে আছে। ঠিক ভাই 1 মিনিট পর গ্রিলটার থেকে সে লাফ দিয়ে মানে একটা ফ্লাইং পজিশনে চলে গেল। ওখান থেকে ভাই it just turned into a man as in a dark man। এখন মানে দুপুর বেলা, কিন্তু তার চেহারা ছবি কিছু দেখা যাচ্ছে না। খুব কালো একটা মানুষ, খুব কালো লম্বা একটা মানুষ একদম আম্মুর সামনে দাঁড়িয়ে আছে। এন্ড এইটা দেখে ভাইয়া আম্মু একদম সাথে সাথে আমাদের দুজনকে নিয়ে মানে একদম মানে জাস্ট বাসা থেকে সে বের হয়ে গেছে। মানে সেই জিনিসটা নিতে পারিনি, খুবই খুবই ভয় পেয়ে গেছিল। আচ্ছা, সো ভাইয়া দ্যাট ওয়াজ মাই স্টোরি। আচ্ছা, এটা হচ্ছে আপনার স্টোরি ছিল। থ্যাংক ইউ ভেরি মাচ। এই স্টোরিটা অন্যরকম ছিল বেশ, এবং আমি জানি না যে এরকম ধরনের এক্সপিরিয়েন্স আপনাদের কারোর সাথে হয়েছে কিনা, হলে অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে, অর্থাৎ আমরা চলে যাব আরো একজন অতিথি, যিনি হচ্ছেন আমাদের প্রথম অতিথির সাথে এসছেন। এবং আপনার নামটা প্লিজ আরো একবার প্লিজ বলবেন। দিস ইজ জাকি হাসান। তো আমরা আপনার কাছ থেকে শুনবো আপনার ছোটবেলার একটা স্টোরি আছে যেটা খুবই ইন্টারেস্টিং, সেই স্টোরিটা আমরা একটু শুনতে চাই আপনার কাছে। আমার আসলে ছোটবেলায় আমার বাবা পোস্টে ছিল টাঙ্গাইলে। তো ওটা আমি তখন অ্যাবাউট আই থিঙ্ক ইট ওয়াজ ক্লাস 3 অবস্থান। তো বেশ ছোটবেলার কথা। তো আমরা প্রথমবারই মানে আব্বা পোস্টেড হয়ে যাওয়ার পরে প্রথম যে বাসাটাতে আমরা উঠেছি, ওটা অ্যাকচুয়ালি আমাদের প্রেসক্রাইবড হাউসটা ছিল না, বাট ওটা আমরা ইন্টারিম পিরিয়ডের জন্য উঠেছিলাম। ওটা পুরনো বাড়ি এবং অনেক গাছগাছালিতে পড়ে, এবং আশেপাশের প্রতিটা বাড়ি যেগুলা এক একটা 1 বিঘা 1.5 বিঘার উপরে বাড়ি। আর I'm talking about it's a long time back, so it's a little scary একটা বাড়ি, এরকম একটা ফিল হয় বাড়িটাতে, কেউ হঠাৎ করে ঢুকতে পারে। আমি তখন ছোট ছিলাম, আমার তো এরকম ফিল হচ্ছে। আমি যেটা পেতাম সেটা হচ্ছে যে ইট ওয়াজ নাইস গ্রিন এন্ড এভরিথিং, সো এনিওয়ে বাসাটা যখন আমরা উই স্টার্টেড লিভিং, তো একটা রাতের কথা যেটা এখনো যদি আমি মনে করি আমার প্রচন্ড মানে এখন আই ফিল দ্য সেম সেম ভয় আমি ফিল করি।
রাতের বেলা ইটস অ্যাবাউট, আমার ধারণা তখন নিশ্চয়ই রাত 2টার পরে হবে। অনেক রাত, তার মানে অনেক রাত, অনেক রাত। ইট ওয়াজ উইন্টার টাইম। আর এই মফস্বল টাউন, তার মধ্যে একটা গাছ গাছালি দিয়ে ঘেরা বাড়ি, বড় একটা বাড়ি। তো সবকিছু মিলে একটা ওই রাত দুটো একটা যে কোনো ক্লাস 3-তে পড়াটা ছেলের মধ্যে একটা বেশ ভয় ভয় অনুভূতি জন্ম দেয়। তো আমি আমার বড় ভাইয়ের সাথে শুতাম। তো আমার বড় ভাইকে আমি আই নিড টু গো টু দ্য ওয়াশরুম। সো আমি আমার বড় ভাইকে বললাম যে তাকে ডেকে, সে তো বেঘরে ঘুমাচ্ছে, তাকে ডেকে বললাম যে আমাকে একটু আমার সাথে যাবে কি। তো সে ঘুমের মধ্যে এসে বলে যে যা তো তুই যা। তো আমি দেখলাম যে তাকে ডাকা ডেকে লাভ হবে না, কারণ হি ইজ রিয়েলি স্লিপিং লাইক ডেড। সো আমি নিজেই সাহস করে বের হলাম। তখনকার বাড়িগুলো হচ্ছে কি, এখন যেরকম অ্যাটাচড বাথরুম থাকে ওরকম ছিল না। উঠান ছিল, আমাদের রুমটা পার হওয়ার পর একটা উঠোন, সেই উঠোন থেকে একটু সামনের দিকে যে হচ্ছে ওয়াশরুম, এবং ওয়াশরুমটা আবার একটা সিঁড়ি বেয়ে উঠতে হয়। আচ্ছা, হ্যাঁ, তো ওয়াশরুমের আশেপাশে কিন্তু বেশ ওখানে গাছগাছালি দিয়ে ভরা, এবং পাশে আবার একটা কল ছিল, ওটা একটু সিমেন্ট দিয়ে ঘেরাও করা। আচ্ছা। তো জাস্ট টু গিভ দ্য পিকচার আমি বর্ণনাটা দিলাম। না, ভালো সবাই বুঝতে পারবে। আমি একটা তখন তো যে আমাদের যেটা উই হ্যাড টু ইউজ বল বলে আর কি। তো ওটা নিয়ে আমি গেলাম ওয়াশরুমে, যে সিঁড়ি বেয়ে ওয়াশরুমে যে বসলাম, and I kept the door open because I was scared. দরজা খোলা রেখে আমি ই করলাম। তো অন্য কেউ ছিল না, রাত 2টো বা এরকম হবে, আরো রাত হবে আমার ধারণা, একেবারে অন্ধকার আচ্ছন্ন একটা রাত। আমি কিন্তু ভেতরে ক্লাস 3 একটা ছিল, আমি ভয় পাচ্ছি, কিন্তু তারপরও আমার প্র্যাকটিক্যাল সেন্সটা বা নোশন গুলো কাজ করছে যে আমি হ্যাঁ ওয়াশরুমে এসছি, আমি নিজেকে সংগঠিত করে বড় ভাই তো উঠেনি, আমি আবার ব্যাক করবো। আই ডিড মাই ওয়ার্ক। আমি যখন ওয়াশরুমের কাজ শেষ করে বের হওয়ার সময় আমার ওই ওয়াশরুমটা থেকে স্ট্রেট আমার বোনদের রুমটা পড়ে। আমার 2টো বোন, ওরা একটা রুমে থাকে। তো ওই রুমটা সোজাসুজি পড়ে সামনে, চোখে ইয়ে হয়। তো ওখান থেকে আমি দেখলাম কি যে আমার বড় বোন ওই রুম থেকে দরজা খুলে সে বের হচ্ছে। আমি ওয়াশরুম থেকে নেমে সিঁড়ি বেয়ে নামছি, নেমে ল্যান্ড করে মানে মাটিতে নেমে আমার রুমের দিকে আঁকাচ্ছি, আর আমার বড় বোন আমার সামনের দিকে আছে। তো আমি থট ওকে ফাইন, আমার বড় বোন এসছে, আমি একটু রিলিফ ফিল করলাম যে না ঠিক আছে, আমি সাহস বরঞ্চ ফিল করলাম। কিন্তু আমি দেখলাম যে আমার বড় বোন আসছে, আমার দিকে সে তাকিয়ে আছে, নর্মালি তাকিয়ে আছে, যদিও একটু আধো অন্ধকার। তারপরে আমি বুঝতে পারছি শি ওয়াজ লুকিং এট মি, এবং সে মুখটা কঠিন, মানে কিন্তু রাতের বেলা 2 ভাই বোন দেখা হলো, নিশ্চয়ই একটা সে আমাকে জিজ্ঞেস করতে পারে কি রে তুই এত রাতে, আবার আমি তাকে এরকম একটা তো নিশ্চয়ই বাতচিত হওয়ার কথা, রাইট? সেরকম না হয় দ্যাট, মানে আমার বোন আমার সাথে কথা বলছে না, কিন্তু আমি সামনে এসে আমি বোন সাথে দেখা হলো, এরকম একটা ভাবেই যাচ্ছে। আমি জিজ্ঞেস করবো তাকে তুমি এত রাতে কেন বেরিয়েছো। বলতাম যে আমার যত কাছে আসছে তত করে, মানে যতটুকু কাছে আসছে হার আই স্টার্টেড গ্লোয়িং, মানে জল করছে, এবং মনে হচ্ছে আগুনের ভাটা যেরকম, আগুনের জলে আগুন যেরকম একটা আভা ছড়ায় বা এটা কি বলে আলো বা দ্যুতি ছড়ায়, চোখটা ক্রমশ এরকম হয়ে যাচ্ছে। আচ্ছা, আমি আমি কিন্তু তখন মানে ভয় পাওয়া শুরু করেছি, এবং ভয়টা যদি আমার বোন, কিন্তু চোখটার দিকে তাকিয়ে আমার ভেতরে ভয় লাগছে প্রচন্ড, মানে একবারে মানে আত্মা খিচে ধরা যে কষ্ট, যেরকম ভয়, ওরকম একটা ভয় হওয়া শুরু করলো। এবং when we were almost close to each other, ততক্ষণে আমার বোন কিন্তু কোনো হাসি নাই, কোনো কিছু নাই, কোনো শব্দ নাই, কোনো কিছু নাই, তার চোখটা আরো জল হয়ে গেল। ততক্ষণে আমি তার দিকে তাকিয়ে আমার হাতে বদনাটা ধরা, আমি ভয় একটা প্রচন্ড, মানে ভয়ে একটা ভাবনি। আমার বড় ভাই যে রুমটাতে, আমরা যে রুমটাতে ঘুমাই, সেটা সিঁড়ি বেয়ে উঠতে হয়, অর্ধেক সেটা পর্যন্ত আমি গেছি। যেতে আমি জিজ্ঞেস করলাম যে যাচ্ছে, এবং আমি জিজ্ঞেস করছি কারণ যে তুমি এত রাতে she was not talking to me, and the glowing of the eye, I mean আগুনের ভাটার মতো জ্বলা, যেটা আরো গ্লোয়িং হলো, এবং মুখটা মনে হচ্ছে কঠিন টাইপের একটা মুখ হলো। আমার রেগে বা কিছু, এবং এরপর থেকে, এবং তখন আমি ক্লাস 3 একটা ছেলে নিচে, আমি আমার প্রচন্ড ভীত হয়ে আমি ওই মূর্তিটার উপরেই ভয়ের চোটে আমি একটা প্রচন্ড শব্দ করে আমি জাম্প করে পড়লাম। আচ্ছা, জাম্প করে পড়ার পর
তো নিশ্চয়ই একটা মানুষ হলে, আমার বোন হলে বা তার শরীর হলে তো আমার তো ধাক্কা লাগার কথা। Right. এটা না, আমি যে স্ট্রেপে একটা ওই মাটির মধ্যে পড়ে গেলাম এবং তারপরে আই প্রবলি গট সেন্সলেস, বিকজ আমার এরপরে মনে হয়, এরপরে আমার যেটা যে ইয়েটা মনে আছে, আমি আমার বিছানায় আমার আব্বা আম্মা, পুরো আমার বোনরা, ভাই, সবাই উঠে সবাই আমাকে চারপাশে পানি ঢেলে ছেড়ে দিচ্ছে। তো আমাকে জিজ্ঞেস করলো যে কি হয়েছে, আমি বললাম যে, আমি তখন আমার কাউকে কিছু না বলছি, আমার ওই বোনটাকে আমি জিজ্ঞেস করলাম যে তুমি বের হয়েছো, তোমার চোখ জ্বলছিল কেন, তুমি আমার সাথে কথা বললাম না কেন? বলে আমি তো বেরই তো হই নাই। And I don't know the explanation. তখন তো আমি তো ব্যাখ্যা আসলে খোঁজার না, আমি বুঝতে পেরেছি কিছু একটা সামথিং ওয়াজ রং। আমার মা আমাকে একেবারে বুকে চেপে ধরে ওই সারাটা রাত দিন ঘুমালেন। পরবর্তী সকালে ওই রাত কিন্তু আমার ভাই বোন কেউ আর ঘুমায়নি, আমার চারপাশে সবাই ছিল। এতে পরবর্তী সকালে যখন আমার মা ওর সাথে কথা বলেন, আমরা যেহেতু প্রথমবার গিয়েছি তো পাড়াপড়শি যারা এরাও নতুন, তারপরে সে ডিসকাস উইথ এভরিওয়ান দ্যাট মাই সান স সামথিং লাইক দ্যাট। বলে যে হ্যাঁ, এটা এই বাসাটায় এরকম ধরনের এটা সম্ভবত বলে যে পেতনি বা কিছু একটা, এই মহিলা ভূত জাতীয় কিছু হবে। এই এরকম ঘটনা ঘটে এবং অনেকের এরকম এক্সপিরিয়েন্স আছে। লাকি যে সে শব্দ করেছে, শব্দ করার কারণে আপনারা সব জেগে গেছেন এবং মুহূর্তের মধ্যে আপনারা এসে পড়েছেন বলে কিন্তু তার হয়তো কোনো ক্ষতি হয়নি, আদারওয়াইজ তারপর একটা ক্ষতি হতে পারত। আচ্ছা, সো ইটস রিয়েলি মোস্ট মেমোরেবল ইনসিডেন্ট ফর মি ইন মাই লাইফ। ইটস জাস্ট হ্যাপেন ইন মাই লাইফ। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। তো এরকম ধরনের স্টোরি আমি শিওর যে আপনাদের প্রত্যেকেরই হয়তো খুঁজলে পাওয়া যাবে। তো যাই হোক, আমাদেরকে মাহি SMS করেছেন এবং ইমেইলের স্টোরিটা শেয়ার করার জন্য থ্যাঙ্কস দিয়েছে, তিনি বলছেন অনেক ভালো হয়েছে। সাইফুল আব্দুল মজিদ আমাদের সাথে আছেন এবং বনশ্রী থেকে তিনি আছেন। এমডি জেবি আমাদের সাথে আছেন, নিবিড় আছেন উত্তর থেকে, সহজ রাজশাহী থেকে আমাদের সাথে আছেন, ইমন আছেন আমাদের সঙ্গে আছেন মির্জা রাজুল নবাবগঞ্জ থেকে, এছাড়া আমার সাথে আছেন নিবিজ উত্তরা থেকে, দোলা নারায়ণগঞ্জ থেকে আছেন আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি। এছাড়াও আমাদের সাথে আদ্রিয়ান্তি ঢাকা থেকে, এছাড়া আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি SH আবরার হাজারিবাগ থেকে, আমাদের সাথে দেখতে পাচ্ছি সুব্রত আছেন, সুব্রত রিপন আছেন আমাদের সঙ্গে, আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি আখি সাইদ আমাদের সাথে আছেন, শহীদ আমাদের সাথে আছেন কাটাসুর থেকে, এছাড়াও জামিলুর রেজা নিলয় আমাদের সাথে আছেন আরামবাগ থেকে, এছাড়াও হাসান খান সিলেট থেকে আমাদের সাথে আছেন, সুস্মিত খুলনা থেকে আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি বাহার খিলগাঁও থেকে, এছাড়াও আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি ডক্টর সারওয়ার মধু, কি এটা কোন জায়গা থেকে আমি ঠিক বুঝতে পারিনি না জায়গার নামটা। এছাড়াও আরো অনেকে আমার সাথে এখানে আছেন। সো আপনি যদি থাকতে চান তাহলে শুনতে থাকুন আমাদেরকে, এবং অবশ্যই যদি চান তাহলে টেক্সট করতে পারেন আমাদেরকে যে কোনো আপনাদের কোন ঘটনা ভালো লাগছে সে ব্যাপারে অবশ্যই আমাদের জানাতেও পারেন। আর আমরা আবারও একটা ছোট্ট বিরতিতে চলে যাব, বিরতির পরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গে থাকবেন, কোথাও যাবেন না। স্টে টিউনড ফর ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। Voot FM. The night comes alive. হাই লিসেনার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রাইভেসির কারণে আমি আমার নাম পরিচয় গোপন রাখছি। আমি 6 বছর যাবৎ পোল্যান্ডে আছি। এখানে একটা রেস্টুরেন্ট বিজনেস করছি, রেস্টুরেন্ট আছে ছোটখাটো। আমি কখনোই ভূতে বিশ্বাস করতাম না, এই ব্যাপারটা আমার কাছে সবসময় একটা হাসির খোরাক ছিল। 2-1 আগে ঘটে যাওয়া কিছু ঘটনা আমার সমস্ত ভুল ভেঙে দেয় এবং আমাকে বিশ্বাস করতে বাধ্য করে যে না, একটা পৃথিবীতে মানব জীবনের ব্যতীত স্পিরিচুয়াল কিছু একটা জগৎ আছে। যাই হোক, তখন আমি কলুস্কি নামে একটা শহরে রেস্টুরেন্টে কাজ করতাম। আমার ভাই যে আমার ওনার ছিলেন, উনি আমাদের কাজ করতাম, থাকার জন্য ভাড়া করে দেন। সেখানে আমরা যারা কাজ করতাম সবাই থাকতাম। তো প্রথম দিকে কিছুদিন বেশ স্বাভাবিকভাবে কাটলো, কোনো প্রকার সমস্যা ছাড়া। বা হঠাৎ একদিন রাতে আমি ঘুমিয়েছিলাম, প্রথম যে ঘটনাটা, আমি ঘুমিয়েছিলাম। তো ঘুমের মধ্যে হঠাৎ আমি আবিষ্কার করলাম আমার কানে খুব কাছে কোন একটি মহিলা কণ্ঠ খুব জোরে আর্তনাদ করে বিশ্রীভাবে চিৎকার করার শব্দ শুনতে পেলাম আপনার কাছে। তো আমি ঘুম থেকে স্বাভাবিক খুব হস্তনস্ত হয়ে উঠে যাই এবং আমি রুমে এদিক ওদিক দেখলাম, না কেউ নেই, সমস্ত রুম ফাঁকা, এবং আমি দেখলাম আমি প্রচন্ড রকম ঘামছি।
তখনও সামার শুরু হয় নাই, মোটামুটি ওয়েদার ঠান্ডা, বাট আমি এমন ঘামছি যে যেন আমি গোসল করে আসছি এই টাইপের। তো আমি তারপরে রাতে স্বাভাবিক আমার রাতে ঘুমটা তেমন ভালো হলো না, এবং আমি চিন্তা করতে থাকলাম এটা কি ছিল, এটা কি করলাম। এবং আস্তে আস্তে একসময় চিন্তা করলাম অনেক রাত, ফ্ল্যাটে আমার কেউ নাই, আমি একা থাকি, একা ঘুমাচ্ছি, হয়তো আমি ভুল শুনছি। তো আমি ব্যাপারটা পরদিন কারোর সাথে শেয়ার করলাম না, আমি নর্মালি আমি থাকলাম। এভাবে বেশ কিছুদিন কেটে গেল নর্মালি, কোনো সমস্যা ছাড়া আমি কিছু দেখলাম না, এবং কোনো কিছু অনুভব করতে পারলাম না। তো আমি ভাবলাম এটা হয়তো আমার ভুল ছিল। কতদিন পর আমি বলতে পারবো না, বেশ কিছুদিন কেটে গেল, কতদিন পর হবে আমি বলতে পারবো না, ঠিক মনে নেই। একদিন ওই দিন রাতে আমি কাজ শেষ করে বাসায় আসি, এবং নর্মালি খাওয়া দাওয়া করে আমি টিভি সেটের সামনে বসে মুভি দেখছিল। রাত তখন আনুমানিক 12টা, 12:30 হবে। হঠাৎ আমি চিন্তা করলাম, আমার কিচেন থেকে হাঁড়ি পাতিল নাড়াচাড়ার শব্দ, জিনিসপত্র এদিক ওদিক, কেউ নাচছে হয়তো বা কেউ এদিক ওদিক করছে, এটা আমি স্পষ্ট শুনতে পারলাম। এবং ফ্ল্যাটে তখন সম্পূর্ণ আমি একা। তো আমি কিচেনে দিয়ে গেলাম এবং গিয়ে দেখলাম সম্পূর্ণ কিছু স্বাভাবিক, সব জিনিস আগের জায়গা মতো আছে, কোনো কিছু নাই। তো আমার মনে কিঞ্চিত তখন সন্দেহ একটা উদয় হলো যে এটা কোনো স্বাভাবিক ঘটনা না, নিশ্চয়ই কোনো অস্বাভাবিক হতে পারে না। তো আমার রুমমেটটা পরের দিন ভোরে যখন রেস্টুরেন্টে ছিল 24 আওয়ার্স, তো সারা রাত এক শিফট এবং সকালে এক শিফট, তারা যখন ভোরের শিফট ঘুরে আসলো কাজ শেষ করে, তো আমি সাথে সাথে ব্যাপারটা জানালাম যে আমি যখন বুঝতো, তোরা বললো মেবি এটা কোনো ইঁদুর হবে বা ইঁদুর হবে, এই টাইপের কিছু একটা আছে। তো আমরা ইঁদুরের ওষুধ দিলাম, বাট ইঁদুরের ওষুধের কাজ হলো না, ঘটনা ঘটতেই থাকলো। বিশেষ করে যখন আমি একা থাকি, সবসময় আমি রাতে বাসায় একাই থাকি, প্রতিদিন একবার দুইবার এরকম সাউন্ড, এরকম ঘটনা ঘটতে। আস্তে আস্তে ব্যাপারটা আমি নর্মালি নিতে থাকলাম, পাত্তা দিলাম না যে ওকে ঠিক আছে, যত পাত্তা দিব তত ভয় বাড়বে, যেহেতু আমার একা থাকতে হবে এখানে। তো এইভাবে নর্মালি থাকতে থাকলো, প্রতিদিন এরকম শব্দ এরকম। কিছুদিন পর আমার এক বন্ধু ওয়ার্সো থেকে আসলো, আমার সাথে ছুটি ছিল, তো ও আমার কাছে আসলো ঘুরতে। তো আমরা গল্প করছি, রাত্রেবেলা ও থাকবে এখানে। তো রাতে একসাথে খাওয়া দাওয়া করলাম, লাইট নিভিয়ে আমরা গল্প করছি। তো ঘুমাবার আগে দেখছি এমন সময় যে দুজন আমরা যে জিনিসটা দেখলাম সেটা রিয়েলি ভয়ঙ্কর একটা ব্যাপার, লোমহর্ষক একটা ব্যাপার। আমি দেখলাম আমাদের আমরা যে ফ্ল্যাটে থাকতাম, 3টা রুম ছিল, প্রত্যেকটা রুমের দরজাগুলো গ্লাসের। তো আমরা দেখতে পেলাম যে গ্লাসের ওপারে দুটো সাদা হাত, একজোড়া সাদা হাত গ্লাসের সাথে ঠেকিয়ে কে যেন একজন দাঁড়িয়ে আছে, এবং আমার ওই গ্লাসের ওপার থেকে আমাদের দিকে তাকিয়ে আছে। দুজনে একসাথে দেখে আমরা চমকে উঠলাম এবং সাথে সাথে লাইট অন করে দিলাম। অন করার পরে আমরা পুরোটা ফ্ল্যাট, সবগুলো রুম, কিচেন, সব জায়গায় তন্ন তন্ন করে দুজন দেখলাম, কিন্তু কাউকে খুঁজে পেলাম না। এবং হতভম্ব, স্পিচলেস হয়ে গেলাম সাথে সাথে দুজনে, যে এটা কি এসব, মানে এটা কি দেখলাম আমরা। তো আমার ফ্রেন্ড আমাকে বললো যে দেখ, হয়তোবা কোন একটা ভুল হতে পারে। তা আমি বললাম যে ভুল একজনের হতে পারে, দুজন লোক একসাথে বসে আছে একসাথে একই টাইমে, কিভাবে দেখলাম এটা কিভাবে ভুল হতে পারে। তো সে বললো যাই হোক, ব্যাপারটা কারোর সাথে একই ডিসকাস করার দরকার নেই, আমরা দেখি আরো কোনো ঘটনা ঘটে কিনা। তো সেই দিন রাতে আমরা দুজনেই খুব ভীত ছিলাম। সাপোজ আমরা লাইট অন করেই ঘুমাতে গেলাম। পরের দিন নর্মালি আমি কাজে যাই, কাজ থেকে আসি। ও ফ্রেন্ড ওই দিনও আমার বাসায় ছিল, কারণ ওরও 2-3 দিন ছুটি ছিল, তো আমার সাথে টাইম স্পেন্ড করতে আসছে। ওই দিন রাত্রে আমরা ঠিক করলাম আমরা দরজা লাগাবো না, আমরা ঘরের দরজাটা খোলা রেখেই ঘুমাতে যাবো। আমরা রাত অনেক কথা হবে, তখন 1টা-2টা হবে, ঠিক মনে নেই। আমার চোখ, গল্প করতে করতে আমরা দুজনে, আমি ক্লান্ত, সারাদিন কাজ করছি, তো আমার চোখ ঘুমে চোখটা লেগে আসছে। এমন সময় হঠাৎ আমার বন্ধু আমাকে ধাক্কা দিয়ে দরজার দিকে ইশারা করলো। আমি যে জিনিসটা দেখলাম সেটা আরো ভয়াবহ। দেখলাম একটা মাঝারি আকারের একটা মহিলা হবে, সাদা ফ্রক পরা এবং চুলগুলো সম্পূর্ণ এলোমেলো, টকটকে দুটি লাল চোখ দ্বারা আমাদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, এবং বডিটা শূন্যে ভাসছে, ফ্লোর থেকে উপরে পাটা ভাসছিল। এবং
এক দৃষ্টিতে তাকায় আছে, টকটকে দুটো লাল চোখ। কতক্ষণ তাকায় আছে আমরা বলতে পারবো না। আমরা দুজনও তাকায় আছি, আমার পুরো শরীর শক্ত হয়ে গেছে। আমি এবং মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না, এবং আমরা দুজন তাকায় আছি। বেশ কিছুক্ষণ এভাবে তাকায় থাকার পর সে দেখলাম আস্তে আস্তে ভাসতে মিলে গেল আর কি, ভ্যানিশ হয়ে গেল জিনিসটা। তো আমরা এতই ভয়ভীত ছিলাম যে কেউ কোনো কথা বলতে পারলাম না, নড়াচড়া তো দূরে। তো আমরা বরাবরের মতো আবার আমাদের লাইটটা অন করলাম, ঘরের লাইট অন করে আমরা কেউ ঘুমাতে পারলাম না, মুখ চাওয়াচাই করছি, টিভি দেখছি, কারণ ঘুম আসছিল না। তো পরের দিন আমার ছুটি, খুব সকালে আমার ফ্রেন্ডকে নিয়ে আমি আমাদের ফ্ল্যাটের বাসার সামনে, অ্যাপার্টমেন্টের সামনে দিয়ে একটা পার্ক আছে, ওখানে গিয়ে বসলাম, এবং কেউ কোনো কথা বলতেছি না, চুপচাপ বসে আছে। এরকম ব্যাপারটা কি। তো কিছুক্ষণ বসে থাকার পর আমার নেই পাশের ফ্ল্যাটে থাকেন এক ভদ্র মহিলা, উনি সকালবেলা হাঁটতে বেরোন। তো আমাদেরকে পাস করতেছিল, এই সময় আমাদের ছেলেদের জিজ্ঞেস করলো, হাই কেমন আছেন, পুলিশ ভদ্র মহিলা। তো আমি তাকে বললাম ঘটনাগুলো, যে আমার সাথে কদিন যাবত এরকম ঘটছে। তো সে আমাকে বললো যে তোমরা যে ফ্ল্যাটে থাকো, তোমরা থাকার আগে এই ফ্ল্যাটে বাস করতো, যিনি বাস করতেন তিনি ছিলেন এই ফ্ল্যাটের মালিকের বৃদ্ধ মা, উনি এখানে একা থাকতেন। এবং লাস্ট ওনাকে যেদিন ডিসকভার করা হয় বাসা দেখা, সেদিন ওনার ছেলে দেখতে আসে, এবং সেই মহিলাকে পাওয়া যায় মৃত অবস্থায়, সে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করছিল। এবং তারপর থেকে ওই ফ্ল্যাটে কেউ বেশি দিন থাকতে পারে না, বেশি দিন বাস করতে পারে না। যে ভাড়াটি আসে তারা খুব দ্রুত শিফট করে। তো বাট সে খুব অবাক, আশ্চর্য হয়ে গেছে যে আমরা কিভাবে 3-4 মাস ধরবো এখানে। তো এটা শোনার পর আমি আমার বন্ধু আমার মালিককে বললাম যে ভাইয়া এই অবস্থা, ফ্ল্যাটটা এই সমস্যা। তো উনি তো হাসতে হাসতে একেবারে সেরকম অবস্থা, মানে অন্য গড়াগড়ি। আমি বললাম দেখেন, আপনি হাসাহাসি করেন আর যাই করেন, আমার পক্ষে এই ফ্ল্যাটে থাকা সম্ভব না। হয় ফ্ল্যাট চেঞ্জ করেন, না হলে আমি জব লিভ করবো, আমি এখানে থাকতে পারবো না। আমার জোরাজোরির কারণে উনি ঠিক আছে, তুমি থাকো, আমি ফ্ল্যাট তো আর বললেই ঠিক করা যায় না, আমি দেখতেছি। সেভাবে কয়েকদিন থাকার, এবং রাত্রেবেলা আমরা ঠিক করলাম যে কেউ একা থাকবো না, তো রাত শিফট ভাগ করার, রাতে দুজন, দিনে দুজন, রাত্রে তখন থেকে। বাট ওই শব্দ, কিচেনের শব্দ যে হচ্ছিল রাত্রেবেলা, সেটা কিন্তু কন্টিনিউস ঘটতে থাকলো, কিন্তু আমরা কেউ কিছু দেখলাম না। আমার সাথে যে আমার যে কলিগ যে কাজ করতো, সেও ব্যাপারটা শুনলো এবং সেও দেখলো, সেও তখন বুঝলো যে না, আমি যা বলছি সেটা মিথ্যা না, আসে নিশ্চয়ই কিছু একটা আছে। তো এইভাবে কিছুদিন যাওয়ার পরে আমরা একটা ফ্ল্যাটেও গেলাম। তো আমরা খুব যত তাড়াতাড়ি সম্ভব শিফট করবো 2-4 দিনের মধ্যে। তো শিফট করার আগের রাতে যে ঘটনাটা ঘটলো, লাস্ট ঘটনা, সেটা হচ্ছে তখন মোটামুটি গরম চলে আসছে, সামার। তো আমি জানালা খুলে খুবই গরম, তো জানালা খুলে ঘুমাই নর্মালি ঘুমাচ্ছি। হঠাৎ আমি ঘুমের মধ্যে বুঝতে পারলাম একজন আমার কানের কাছে বড় বড় করে নিঃশ্বাস ছাড়ছে, এবং একটা গন্ধ আমার নাকে আসছে, এবং নিঃশ্বাসের শব্দটা আমি জাগলাম, জেগে দেখি যে ঘরে কেউ নাই। আমার বেডের ঠিক সামনে একটা সোফা ছিল, দেখলাম কিচ্ছু নাই, বাট কে একজন সোফার মধ্যে বসলো, বসার যে শব্দ, এবং একজন মানুষ বসলে যে সোফাটা নিচের দিকে যায়, ফোমটা ঠিক সেই রকম দেখলাম যে আস্তে 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 সেই মানে কে একজন বসছে এখানে, এবং সেখানে বসেই খুব জোরে জোরে নিঃশ্বাস ছাড়ছে। তো আমি প্রচন্ড রকম ঘাবড়ে গেলাম, ভয় পেয়ে গেলাম, এবং আমি সাথে সাথে আমার ফ্ল্যাটমেট যে পাশের ঘরে ঘুমাচ্ছিল তাকে আমি ডাকলাম। সে দৌড়ে আসলো এবং সে লাইট অন করে দেখলো যে না, কিছু নেই, নর্মাল। তো ওই রাত, তো লাস্ট শেষ রাত, এবং পরের দিন সকালবেলা আমরা ফ্ল্যাটটা ছেড়ে দিই এবং অন্য ফ্ল্যাটে শিফট করি। এরপরে আমি ওই শহরটাতে বেশ কিছুদিন কাজ করি। তো 3-6 মাস হবে। তখন পর্যন্ত ফ্ল্যাটটা খালি ছিল, কেউ ভাড়া নিতে সাহস পায়নি এবং কেউ ভাড়া নেয়নি। তো এটাই ছিল আমার আজকের ঘটনা। এবং তারপর থেকে আমি আর কোনো কিছু দেখিনি, যাবৎকালে 2 বছরে কিছু হয়নি, কিন্তু এই একবারই আমার ভয়ঙ্কর ঘটনার সম্মুখীন হতে হয়েছে। আর যাই হোক, আশা করি ঘটনাটি আপনাদের কিরকম ভালো লেগেছে জানি না, তবে সবাই ভালো থাকবেন। ধন্যবাদ শোনার জন্য। Move FM. The night comes alive with Urban Song.
Yes, very true. The night comes alive with গ্রামীণ ফোন শুনছেন সবসময় রেডিও 48.2 FM। আমি রাস্তাল আছি সাথে, আমার সাথে আজকে মাসুম নেই, বাট আমাদের আজকের অতিথিরা আমাদের সঙ্গে রয়েছেন এবং এই মুহূর্তে চলছে ভূত এফএম এবং আপনারা যারা উপভোগ করছেন এবং আপনারা যারা আমাদের সঙ্গে আছেন তাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনাদের প্রতিটা মুহূর্ত ভালো লাগছে, প্রতিটা মুহূর্ত আপনি উপভোগ করছেন। আমার কাছে একটা ইমেল আছে, সেই ইমেলটা আমি পড়বো। তার আগে আরো একটা ছোট ইমেল আছে, সেটা আমি একটু পড়তে চাই, কারণ এটা পাঠিয়েছেন আমাদের একজন লিসেনার অনেক দূর থেকে, ইরাক থেকে পাঠিয়েছেন এবং তিনি লিখেছেন যে, হ্যালো রাসেল ভাই, আমি এমডি মাজিদুল ইসলাম ফ্রম ইরাক। লাস্ট ভূত এফএমটা অসম ছিল এবং আমি রাতে ওয়াশরুমে পর্যন্ত যেতে পারিনি। মাঝে মধ্যে মনে হয় ভূত এফএম আর শুনবো না, কিন্তু যখন ফ্রাইডে আসে না শুনে পারি না। আমি 2010 থেকে ভূত এফএম শুনছি। আমরা এখানে অনেক বাংলাদেশি আছি, আমরা সবাই একসাথে ভূত এফএম শুনি। 2010 থেকে আজ পর্যন্ত ভূত এফএম এর কিছু চেঞ্জ হয়েছে, কিন্তু আপনার কথা চেঞ্জ হয়নি রাসেল ভাই। আমার গ্রামের বাড়ি খুলনা ডুমুরিয়া থানার শেরপুর শাহপুর গ্রাম। আমার গ্রাম থেকে আপনারা ভূত এফএম লাইভ করতে পারেন, কেননা ওখানে অনেক স্টোরি আছে। আমি বাংলাদেশে এসে যদি আপনাকে ইনভাইট করি তাহলে কি আপনি আসবেন আমাদেরকে? ডেফিনেটলি আমরা আসতে চাই এবং আপনিও বাংলাদেশে আসলে আমার সাথে যোগাযোগ করবেন, সেটাও আমরা চাই। এবং ইরাক থেকে, ও মাই গড, আমি আসলে চিন্তা করতে আমাদের কেমন লাগে না যে ইরাক থেকে আপনারা শুনছেন। আপনারা যারা বাঙালিরা যারা যারা শুনছেন ইরাক থেকে এবং যারা আমাদের সঙ্গে আছেন, তাদেরকে অনেক 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 ধন্যবাদ এবং অনেক ভালোবাসা ভূত এফএম এর পক্ষ থেকে এবং অনেক 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 শুভকামনা আপনাদের জন্য। ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আর এই মুহূর্তে আমার কাছে আর একটা ইমেল আছে, যে ইমেলটা আমি আসলে বেসিক্যালি পড়তে চাই। এটা একটা স্টোরি, সো আমি সেই ইমেলে যাচ্ছি এবং যেভাবে আমাদেরকে ইমেলটা লিখেছেন আমি ঠিক সেইভাবেই পড়ছি। আমি জানি না কেমন লাগবে, বাট আশা করি আপনাদের ভালো লাগবে। লিখছেন, হাই রাসেল ভাইয়া, আমার নাম রুকায়া সিরাজ, আমি সুনামগঞ্জে থাকি। সরি, আমি বাংলা টাইপ করতে পারি না, এজন্য এভাবে লিখছি। একটু লেন্দি স্টোরি এবং লিঙ্গি স্টোরি, এবং তিনি লিখেছেন যে আমার আম্মুর কাছ থেকে এই ঘটনাটা শোনা, এবং তিনি বলছেন এটা স্কেরি না, বাট সারপ্রাইজিংলি এটা হচ্ছে আনন্যাচারাল। তো উনি যেটা লিখছেন যে আমার নানু বাড়ি সাভারের নদী পাড়ের একটা গ্রামে এবং এটা অনেক আগের একটা ঘটনা। তখন গ্রামগুলো এত ডেভেলপ ছিল না, ইভেন ইলেকট্রিসিটির কানেকশনও তখন ছিল না, এরকম একটা ব্যাপার। তাই রাতের বেলা 12টার পর বা একটা ওখানে অনেক বেশি রাত মনে হতো। আম্মুর আগে তখন 7 এবং আম্মুর এইজ তখন 7 এবং অথবা 8। আম্মু তখন খালামনির সাথে ঘুমাতো। আম্মু একদিন রাতে টয়লেটে যাবার জন্য ঘুম থেকে উঠে বাড়ির বাইরে ব্যাক সাইডে যায়। টয়লেটটা বাড়ির ব্যাকে ছিল এবং যদিও সেদিন চাঁদনি রাত ছিল, তারপরও আম্মুর সাথে হারিকেন ছিল এবং টয়লেটটার পেছনে অনেক গাছপালা এবং বাঁশঝাড় ছিল। তো যাই হোক, তারপরে তিনি লিখছেন এইভাবে, এবং তো আম্মু যখন টয়লেটের কাছে গেল তখন দেখলো যে বাঁশঝাড়ের পেছনে অনেক আলো দেখা যাচ্ছে। আম্মু একটু অবাক হয়ে একটু সামনে গেল এবং দেখলো যে অনেকগুলো ছোট ছোট বলের মতো আগুন একটার পর একটা লাইন করে গ্রাউন্ড থেকে একটু উপরে ভেসে বেড়াচ্ছে, যেন মনে হচ্ছে ডান্সিং, এরকম টাইপের একটা ড্যান্সিং একটা মুডে তারা সবাই আছে, এরকম টাইপের একটা জিনিস। কোনো সাউন্ড অথবা বাতাস নাই সেখানে। একটু পর সেই আগুনের বলগুলো ম্যাগনেটের মতন একসাথে জড়ো হয়ে গেল, অর্থাৎ একটা জন আরেকটাকে আকর্ষণ করলো বা নিয়ে এলো, এরকম একটা ব্যাপার, এবং বড় একটা ফুটবলে পরিণত হলো। আপনারা যারা পারদ দেখেছেন তারা আরো ভালো বুঝতে পারবেন যে একসাথে যেরকম বড় হয়ে যায় ওইরকম একটা ব্যাপার, এবং সেটা ভেসে বেড়াতে লাগলো। আম্মু তখনও বুঝতে পারেনি ওটা কি জিনিস, সো আম্মু ভয় পেল না। বাট আফটার 1 মিনিট আম্মু দেখলো যে সেই ফুটবলের মতো আগুনটা সাডেনলি একটা বড় মাটির পাতিলে কনভার্ট হয়ে গেল। এটা দেখার পর আম্মু একটু ভয় পেয়ে গেল এবং আম্মু তখন চিৎকার করার চিন্তা করলো আর কি। ঠিক যখনই চিৎকার করবেন ঠিক তখনই আম্মু দেখলো যে পাতিলটা ব্লাস্ট হয়েছে এবং ছোট ছোট অনেকগুলো পাতিল হয়ে গেছে।
যেহেতু আম্মুরা ওই টাইপের পাতিল খেলার সময় ইউজ করতো, সো আম্মু চিৎকার করলো না এবং জিনিসগুলোর ড্যান্সিং দেখতে লাগলো এবং সেগুলো যে মুভ করছিল এই মুভগুলো দেখতে লাগলো এবং আম্মু ভাবলো হয়তো এটা কোনো খেলারই অংশ। ছোট ছিলেন তিনি তখন অনেক, এবং প্রায় অনেক দিনই আম্মু রাতে এগুলো দেখতো। একদিন আম্মু খালামণিকে বলল, আগুনের খেলনা দেখবি? খালামণির বয়স তখন 15-16। এট ফার্স্ট খালামণি বেশি ইন্টারেস্টেড না থাকলেও পরে রাজি হলো। আম্মু যখন রাতের বেলা খালামণিকে নিয়ে বাড়ি গেল এবং ওগুলো দেখালো, বাইরে গেল এবং ওগুলো দেখালো, খালামণি ভীষণ ভয় পেল। সে আম্মুকে অনেক বকা দিল এবং সকালে নানুকে সেই সমস্ত বিস্তারিতভাবে জানালো। নানু খুব রাগ করলেন এবং রাতে বাইরে যেতে নিষেধ করলেন। পরে নানু বলেছেন ওখানে নাকি একজন মহিলা, প্রেগনেন্ট মহিলা, তিনি ওখানে সুইসাইড করেছিলেন এবং বিষাক্ত কিছু খেয়ে তিনি সুইসাইড করেছিলেন এবং তারপর থেকে ওখানে মাঝে মাঝে উইয়ার্ড এরকম টাইপের ঘটনা ঘটে। নানু বললেন যে ওই আগুনের বল এবং পাতিলগুলো নিয়ে নাকি সেই মৃত মানুষটি তার বাচ্চার সাথে খেলে, which is মানে হয়তো আপনার সবার কাছে ইম্পসিবল, বাট এই ব্যাপারটা প্রচলিত ছিল বলে উনি বলেছেন। কি অদ্ভুত ব্যাপার না? ঘটনা যদি পুরোপুরি মানে সত্যি হোক বা মিথ্যা হোক সেটা বড় কথা না, সবচেয়ে বড় কথা যেটা মানে মানে ওই আত্মাটাই যে খেলে, এই যে ঘটনাটা প্রচলিত আছে সেটা যদি না হোক, যিনি এক্সপেরিয়েন্স করেছেন তার এক্সপেরিয়েন্সটা কি বিভৎস চিন্তা করুন। এবং এটা বাচ্চা বলেই উনি হয়তো ভয় পাননি। যদি ওনার বয়সটা আরেকটু কম হতো এবং উনি যদি আসলে মানে তখন সবকিছু বুঝতেন, তাহলে ওনার ওই দিন আই ডোন্ট নো যে কি করতেন উনি। অনেক ভয় পাওয়ার কথা ছিল। এনিওয়েজ, এই ছিল ঘটনা এবং আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে জানাবেন, ভালো না লাগলেও অবশ্যই 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 জানাবেন। তো যাই হোক, আমি হচ্ছে মাহি আমাদেরকে লিখেছেন ভয় পাচ্ছি, সো লাইট অন করে শুনছি। রবিন আমাদেরকে লিখেছেন গাজীপুর থেকে, ভাই এখন জয়েন করলাম, ওয়েলকাম টু ভূত এফএম। এমডি মুন্না সিলেট থেকে আমাদেরকে লিখেছেন আজকের ঘটনাগুলো তাদের ইমেল গুলো ভালো লেগেছে, অন্যগুলো তেমন মজার না। ইলাহি আমাকে লিখেছেন ঠাকুরগাঁ থেকে তিনি শুনছেন। নিবিড় উত্তরা থেকে আমাদের শুনছেন। আমাদেরকে ঢাকা থেকে আমাদের সাথে আছেন রূপা, আছেন খুলনা থেকে এবং তিনি বলছেন যে অনেক ভয় লাগছে। তাহমিদ আমাদের সাথে আছেন রাজশাহী থেকে এবং তিনি বলছেন তিনি এবং তার বোন তানহা এবং ফারহানা তারা শুনছেন। তুরজয় এবং সুস্মিত আমাদের সাথে আছেন খুলনা থেকে, তারা দুজনই ব্ল্যাক ম্যাজিকে ইন্টারেস্টেড এবং তিনি বলছেন যে আচ্ছা তিনি ইন্ট্রোডাকশন, আচ্ছা আমাদের ব্ল্যাক ম্যাজিক কিন্তু অনেক এপিসোড হয়েছে, সো এখন যদি আমি আপনাকে ব্ল্যাক ম্যাজিক সম্পর্কে কিছু বলি অনেকে মানে বোর ফিল করতে পারেন, সো আমি এখন সেটা না বলি। রোহিত আমাদের সাথে আছেন, আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি বাবু যশোর থেকে, এছাড়াও রাজশাহী থেকে হিমেল আমাদের সঙ্গে আছেন, হাসান আছেন আমাদের সঙ্গে। তো এই হচ্ছে ঘটনা এবং আমাদের সঙ্গে আরো দুজন নতুন অতিথি এই মুহূর্তে এসছেন, তারা দুজন ভাই এবং তাদের মধ্যে একটা বড় ব্যাপার হচ্ছে যে একজন ভাই তিনি পজেসড এবং অন্যজন আমাকে যেটা বলছিলেন যে আমি ওর সাথে থাকতে বা ঘুমাতে ভয় পাই। তো তাদের আমরা একটু কথা শুনবো। নাম বলতে চান না আপনারা, রাইট? তো একটু আচ্ছা, তো আমি প্রথমে আপনার কাছে আসি। কি নাম আপনার? আমার নাম মেহেদি মান্নান মাশফিক, আমি ডিজিটাল ইঞ্জিনিয়ার। আমার বাসাটা হচ্ছে খিলগাঁও। ওকে, তো কি ঘটনা ঘটে একটু আমাকে বলেন তো। আসলে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে যে আমি যখন আমার ভাইয়ের সাথে ঘুমাই তখন একটা ফিল করি যে আসলে আমাদের মধ্যে অন্য একজন কেউ আছে, থার্ড পার্সন কেউ আছে। তো একদিন আমার একটা ঘটনা বলি, সেটা হচ্ছে যে রাত্রে আমি ঘুমিয়েছিলাম, তো আমার পাশে আমার ছোট ভাই ঘুমানো ছিল। হ্যাঁ, তো হঠাৎ করে আমি সজাগ হয়ে যাই। আমার কেন জানি মনে হচ্ছিল যে আমার ছোট ভাইয়ের মতো একজন, সে মানে ডুপ্লিকেট ওর মতোই, সে আসছে, এসে আমার উপর উঠলো, উঠে আমার গলা চেপে ধরলো। ঠিক আছে, আচ্ছা। তো আমি অনেক চেষ্টা করে দেখি যে পারছি না, কিন্তু দেখি যে আমার পাশে আমার ছোট ভাই আছে, বাট ছোট ভাইয়ের মতো আরেকজন আমার গলা চেপে আমার উপরে বসে আছে। আচ্ছা, তো আমি খুবই ভয় পেয়ে যাই। আপনার ভাইয়ের মতো একজন? হ্যাঁ, একদম সেম চেহারা। আচ্ছা, হ্যাঁ, তো আমি হালকা লাইট জ্বালানো ছিল, তারপর আমি দেখতেছি যে আমার ছোট ভাইয়ের মতো একজন। তো আমি কোনোভাবে ওকে ছাড়াতে পারছিলাম না, শেষ পর্যন্ত আমি দোয়া দূর পড়তে থাকি। তো অনেক কষ্টে দেখা যায় যে এক সময় সেটা চলে যায়। আচ্ছা, পরে ঘুম থেকে ওঠার পর আমি ছোট ভাইকে জিজ্ঞেস করলাম যে আসলে এটা কি ছিল, হ্যাঁ, বা এরকম আসলে কি তুই আমাকে মারছিলি কিনা। ঠিক আছে, তো ও বললো যে না, এরকম কেন হবে, আমি তো ঘুমিয়েছিলাম। আচ্ছা, আপনাদের বাসায় আপনি যে ঘটনা বলতে আসছেন সেই ঘটনাটা আমরা শুনি। হ্যাঁ, আমাদের বাসায় একটা ঘটনা, সেটা হচ্ছে গত 25 অক্টোবর ঘটনাটা। আমার বাসার সামনে একটা গাছ আছে,
হুম। বন্য একটা গাছ। তো গাছটা আমার ছোট ভাই সন্ধ্যার পরে সামনে দিয়ে আসতেছিল, আসার পরে যখন আসতেছিল তখন দেখলো যে 3টা বিড়াল, কালো রঙের বিড়াল, অস্বাভাবিক আকৃতির, মানে নর্মালি এরকম বিড়াল মনে হয় খুব একটা দেখা যায় না, বন্য টাইপের একটা বিড়াল। হ্যাঁ, হুম। তো এরকম 3টা বিড়াল একটা গাছের মধ্যে, একটা ডালের মধ্যেই পাশাপাশি কিছু একটা লুকিয়ে দেখে আছে। আচ্ছা। হ্যাঁ, তো তো ভাবলো যে এরকম বিড়াল তো কখনো দেখি নাই, আর গাছের মধ্যে 3টা বিড়াল একসাথে কেন। তো সে আচ্ছা। কি করলো, একটা ঢিল নিয়ে ওটাকে মারলো। হুম। মারার পরপরই 3টা বিড়াল লাফ দিয়ে গাছের থেকে পড়ে কোথাও যেন চলে গেল। আচ্ছা। তো দেখলো যে ওই বিড়াল যে লাফ দিল, লাফ দেওয়ার পরেই দেখলো যে গাছের মধ্যে কিছু অ্যারাবিয়ান টাইপের কিছু একটা লেখা, হুম। একটু কেমন জানি লেখা, অন্ধকারে এতটা বোঝা যাচ্ছে না। হুম। তো তাড়াতাড়ি আমার বাসায় চলে আসলো, বাসায় ঢুকলো, ঢোকার পরে আমাকে বলতেছে যে ভাইয়া এরকম আমি তো গাছের মধ্যে দেখলাম কিছু একটা লেখা, অ্যারাবিয়ান টাইপের কিছু লেখা, তো তুমি তো চলো তো দেখি কি এটা কি, দেখে দেখে আসি চলো। তো আমি বললাম যে ঠিক আছে যাই। তো অন্ধকার, তো টর্চ লাইট নিয়ে আমি গেলাম। হ্যাঁ, তো এটা ঢাকার মধ্যেই কিন্তু ঘটনাটা। তো অন্ধকারের মধ্যে আমি টর্চ লাইট দিয়ে দেখলাম যে ওখানে অ্যারাবিয়ান টাইপের কিছু লেখা, বাট আরবি লেখা না, আরবিটাকে উল্টা করে লেখা। আচ্ছা, ঠিক আছে। আরবি লেখাটা তারপর? উল্টা করে লেখা। তো এবং ওখানে 2টা সিম্বল আঁকা, ছবি আঁকা। হ্যাঁ, সিম্বলটা হচ্ছে মানে খুব ভয়ঙ্কর একটা সিম্বল, দেখলে মানে আমি বলতে খুব ভয় লাগছে। সেটা হচ্ছে যে মানে ছবি দুটো হচ্ছে যে জিনের ছবি, মানে আমার কাছে মনে যাই হচ্ছে হোক, সেটানিক কিছু একটা। হ্যাঁ, তারপরে তারপরে সেবাচান টাইপের হ্যাঁ, তারপরে কিছু। বুঝতে পারছি। তারপরে বলেন। ইয়া করা। তো এটা দেখে আমি খুবই ভয় পেয়ে যাই। হ্যাঁ, তো আমি সাথে সাথে আমি এলাকার হুজুরকে ডাক দিই। তো হুজুর আসে, এসে বলে যে তোমরা সবাই একটু সরে যাও, আমি একটু দেখি কি। তো উনি দেখে বলো যে এটা তো নর্মাল কোনো বাচ্চার আঁকা না, বা বাচ্চারা দুষ্টামি করে গাছে আঁকতে পারে সেরকম কিছু না, মানে খোদাই করা টাইপের খুব নিখুঁত নিখুঁত একটা ছবি আঁকা। তো সেটা দেখে তো মানে সে বললো যে এটা আসলে মানুষকে ক্ষতি করার জন্য নর্মালি করে, একজন আরেকজনকে ক্ষতি করার জন্য করে। হুম। হ্যাঁ, ব্ল্যাক ম্যাজিকও বলা যায়, বা বান মারা, বাংলা ভাষায় বান মারা মারা বলে। হুম। তো এটা নর্মাল কোনো মানুষ দিয়ে আঁকা না, এটা জিনের আঁকা। এবং যে 2টা ছবি আছে সেই 2টা যিনি আঁকছে ছবি 2টা, তাদের ছবি আঁকছে। হ্যাঁ, তো এই এটা হচ্ছে হুজুরের কথা। হুজুরের কথা, আচ্ছা। আমাদের এলাকার খিলগাঁও এলাকার হুজুরের কথা, বলে যে এই বাতাসটা যার গায়ে লাগবে ওই তারই ক্ষতি হবে। আচ্ছা। তো নর্মালি জানলা খুললে আমাদের ওই গাছটা পড়ে। তো আমি খুবই ভয় পেয়ে যাই। তো আমি বললাম যে এটা সলিউশনটা, হ্যাঁ বললাম যে এটা সলিউশনটা কি, এটা থেকে প্রতিকার কিভাবে করা যায়। হুম। উনি বললেন যে এটা তো এর মধ্যে একটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে গাছের আরেকটা ডালের মধ্যে একটা কাপড় বাঁধা ছিল, সাদা রঙের একটা কাপড় বাঁধা ছিল। তো কাপড়টা এরকম ভাবে বাঁধা ছিল যে ওটার মধ্যে কোনো গিরু দেওয়া নাই। হ্যাঁ, তো অস্বাভাবিক একটা কাপড়, দেখলে মনে হয় যে খুব নিখুঁত ভাবে পেঁচানো, কিন্তু গিরু ছাড়া কিভাবে কাপড়টা পেঁচানো থাকতে পারে, সেটা আমার কোশ্চেন। হুম। হ্যাঁ, তো হুজুরকে দেখালাম, সেটাও বলে যে আচ্ছা ঠিক আছে, এখন তো কিছু করা সম্ভব না, এখন করলে সমস্যা আছে, তোমরা সকালবেলা আসো, সকালবেলা আমি দেখি কি করা যায়। আচ্ছা। হ্যাঁ, তো সকালবেলা পর্যন্ত ওয়েট করা লাগলো, সারা রাত আমার ঘুম হয় নাই। ছোট ভাইয়ের ওখানে বাসার সবাই খুব টেনশনে ছিল যে আসলে কি বলতেছে, কি হইতেছে। হ্যাঁ, আমি আসলে খুব নার্ভাস হয়ে গেছিলাম। তো সকালবেলা আসলো হুজুর, আসার পরে বললো যে সোনার উপর পানি নিয়ে আসো। তো আমি সোনার উপর পানি নিয়ে আসলাম। হুম। আসার পরে উনি দোয়া দরুদ পড়লেন। তো দোয়া দরুদ পরে গাছটার মধ্যে আর কি চিঠি দিলেন, পুরা গাছের মধ্যে, বলেন যে ঠিক আছে, এটা অ্যাকশন নষ্ট হয়ে গেছে, এখন যাকে ক্ষতি করার উদ্দেশ্য করা হয়েছিল সেটা এখন আর নাই, ক্ষতি করার এটার অ্যাকশনটা নাই। বাট এখন একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে যে কাপড়টা বাঁধা ছিল সেই কাপড়টা এখন খুলে ফেলতে হবে, খুলে ফেলে ওটাকে পুড়ে দিতে হবে। কিন্তু একজন সাহসী মানুষ লাগবে, যেন তেন মানুষ দিতে হবে না, যে খুব সাহসী সেরকম একজন নিয়ে আসা লাগবে। তো হুজুরের একজন মুয়াজ্জিন ছিল, ওনাকে দিয়ে আর কি খুলাইলো। খোলানোর পরে যা দেখলাম সেটা দেখে তো আরো ভয় পেয়েছি। সেটা হচ্ছে যে খোলার পরে দেখলাম যে ওটার মধ্যে একটা মানুষের হাড্ডি, হাতের একটা হাড়, হ্যাঁ হাতের একটা হাড় আর একটা কাঁচের টুকরা। তো উনি বললেন যে এটা এখন পুড়ে দিতে হবে, না পুড়ালে সমস্যা হবে। তো সাথে সাথে আমরা সবাই পুড়ে দিলাম, পুড়ে ওটা মাটির নিচে চাপা দিয়ে দিলাম। হ্যাঁ, তো হুজুর বললেন যে আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, এখন যেটা সমস্যাটা ছিল সেটা সলভ হয়ে গেছে। তো এটাই আমার স্টোরি। ওকে, আপনি কি সেটা বলতে চাচ্ছেন বলেন। জি, আরো কাছ থেকে বলতে হবে। আচ্ছা, এটাতে বলেন প্লিজ। আচ্ছা, ওই যে ব্ল্যাক ম্যাজিকের কথাটা বলছিল, এটাকে আসলে ব্ল্যাক ম্যাজিক বলা যায় বা কুফরি কালাম বলা যায়। হ্যাঁ, জি। হ্যালো, হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, আপনি বলেন প্লিজ। আচ্ছা, হ্যাঁ, এটাকে কুফরি কালাম বলা যায়। হ্যাঁ, এটাকে ব্ল্যাক ম্যাজিকও বলা যায় বা কুফরি কালামও বলা যায়। এটা প্রায় মনে হয় 1 মাস যাবত আমি দেখছিলাম যে গাছটার মধ্যে মানে 3টা বিড়াল গাছের মধ্যে ছিল, বাট কি কারণে ছিল এটা আমরা বুঝতে পারিনি। যখন বিড়ালটা সরে গেছিল তখনই বুঝছিলাম। আর 1 মাস যাবত আমাদের বাসার প্রায় সবার মানে খুব খারাপ, মানে শরীর খারাপ ছিল। এন্ড দ্যাটস ইট।
আচ্ছা, আপনি যেটা বলছিলেন যে আপনি পজেসড, আপনাদের আপনার বাসায় আপনাকে নিয়ে অনেক প্রবলেম হয়, কিন্তু আপনি কোনো সময় প্রবলেম ফিল করেন? আপনি কোনো সময় বোঝেন যে এটা আপনি পজেসড? প্রবলেম ফিল হয় এটা আমার জাস্ট ঘুমের মধ্যে হয়। একবার আমি মানে ঘুম থেকে উঠে দেখছিলাম যে আমার খাটের পাশে আমার আম্মু দাঁড়িয়ে ছিল। তখন আমি তখন আজান দেয়নি, আমি পরে লাইট জ্বালানোর পরে দেখি আমার পাশে কেউ ছিল না, এবং ঠিক জাস্ট টাইমে আজানের। সেটার জন্য তো পজেসড হওয়া লাগে না, সেটা তো এমনিতে হতে পারে, কিন্তু আপনি কিভাবে বোঝেন যে আপনি পজেসড? আমি হুজুরের কাছে গিয়েছিলাম, হুজুর বলছিল যে আর কি আমার সাথে দুটো আসছে খারাপ জিনিস, এখন এই আর কি। এটা না, কিন্তু আপনার কোনো ধরনের কোনো প্রবলেম ফিল করেন না? প্রবলেম ফিল করি আমি। একদিন ঘুমের মধ্যে হঠাৎ করে ঘুম ভেঙে যায়, আর দেখি আমাকে কেউ পা ধরে টান দিয়ে মানে একেবারে খাট থেকে অর্ধেক নামাই ফেলছিল। এক পায়ে ধরে টান দিয়ে আমি একবারে দেখি খাটের প্রায় পড়ে যাওয়ার মতো অবস্থা ছিল। আচ্ছা, আপনি মাইক ছাড়া কথা বলবেন না প্লিজ। আচ্ছা, আপনার এমনিতে হচ্ছে আপনার যে ঝামেলাগুলো হয়, এই যে আপনি বলছিলেন যে আপনার এই যে পা ধরে টান দিল, এটা ঠিক আছে, কিন্তু এমনিতে আপনি বলছেন যে একটা ভালো একটা খারাপ। এই যে যিনি ভালো যার কথা বলছেন, তার কি কোনো ধরনের হেল্প কিছু পান কিনা বা এরকম? এটা হুজুর যেটা বলেছে সেটা আমি বলছি, যে খারাপ জিনিসটা আছে সেটা আর কি নাকি একটু বেশি পাওয়ারফুল, আর যে ভালো জিনিসটা আছে এটা একটু কম পাওয়ারফুল। এই জন্য আর কি ভালো যে জিনিসটা আছে এটা খারাপটার সাথে পেরে উঠতেছে না। এখন যদি কেউ পারেন আমাকে কোনো ইনফরমেশন দিতে যে কোনো ভালো হুজুর টুজুর আছে নাকি, তাহলে আমি ভালো উপকার পাবো। আচ্ছা, এই আপনার এমনিতে অন্য কোনো ধরনের কোনো প্রবলেম হয় না? হ্যাঁ, প্রবলেম হয় আমার রাত্রে 3টার দিকে, প্রায় এভরি নাইট আমার রাত্রে 3টার দিকে ঘুম ভেঙে যায়। একদিন আমি ঘুম থেকে উঠে ওয়াশরুমে যাওয়ার সময় আর কি ওয়াশরুমে বসে শুনতেছি যে আমাদের ডাইনিং রুম থেকে একটা কান্নার সাউন্ড। কান্নার সাউন্ডটা ছিল এরকম যে জাস্ট এরকম। রাত 3টার সময় আমাদের রুম থেকে কেউ কান্নার তো কোনো প্রশ্ন আসে না। থ্যাংক ইউ ভেরি মাচ, আপনাকে অনেক ধন্যবাদ, এবং আপনার ঘটনার জন্য আপনাকে ধন্যবাদ। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে, এবং তার কাছ থেকে আমরা একটা ঘটনা শুনবো। আপনি আপনার নামটা একটু প্লিজ বলবেন এবং কোথা থেকে আপনি এসেছেন? ফ্রেন্ডস, দিস ইজ রোমান হৃদয় ফ্রম নারায়ণগঞ্জ। ওকে, চলে যাই আপনার ঘটনায়, বলেন। ভাই, অ্যাকচুয়ালি এই স্টোরিটা আমার এক আঙ্কেলের কাছ থেকে শোনা। আর কি আঙ্কেল আমাদের এলাকার মধ্যে এসে ব্যবসা করে, আর ওনার বাড়ি কুমিল্লা লোকেশ্বর, ওনাদের গ্রামেরই ঘটনা। তো যাই হোক, স্টোরিটা এমন, এটা পাকিস্তান পিরিয়ডের সময়। তো ওই সময় ওই যে লুটেশ্বর যে গ্রামের কথা বললাম, সেই গ্রামের মধ্যে কোনো ইলেকট্রিসিটি ছিল না, মানে বিদ্যুৎ ছিল না, প্লাস কোনো বাজার টাজার কিছু ছিল না। তাদের যে কোনো জিনিস কিনতে হলে প্রায় 2 থেকে 3 ঘন্টা নৌকা করে সপ্তাহে একটা হাট ছিল, সেই হাট থেকে কিনতে হতো। মানে সপ্তাহে একদিনই সেই হাটটা বসে, সেখান থেকে কিনতে হতো। তো মোটামুটি আর কি ওই হাটের মধ্যে, কুমিল্লা যেহেতু একটা এখনো এত ডেভেলপ একটা এরিয়া না, ওই সময় তো আরো অবস্থা খারাপ ছিল পাকিস্তান পিরিয়ডে। তো ওই হাটের মধ্যে মোটামুটি আশেপাশের অনেক এলাকার মানুষের আর কি একমাত্র ভরসা ছিল হাটটা, তাদের জিনিসপত্র কেনার জন্য। সবাই হাটে যেত। তো আমি যেই স্টোরিটা বলবো এখন, লুটেশ্বর গ্রামের একজন লোক, উনি প্রায় আর কি অসুস্থ লোক। উনি হাটে যায় একদিন, গিয়ে তার আর কি প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য যায়। তো লোকটা এমনিতে একটু অসুস্থ ছিল, তো ওনার বাজার করতে করতে একটু লেট হয়ে যায়, মানে প্রায় সন্ধ্যার দিকে আর কি, বিকেল পিঠে সন্ধ্যা হয়ে যায়। আর ওই সময় লোকটা হার্ট অ্যাটাক করে মারা যায় বাজারের মধ্যেই। তো মারা যাওয়ার পর দেখা যায় যে সবাই মনে করেন একটা আর কি পুরো হাটের মধ্যে একটা আলোচনা হয়ে যায় যে একটা লোক মারা গেছে ওইদিকে। আর ওই সময় একটা কথা বলা ভালো যে ওই সময় হাটটা প্রায় ক্লোজ হওয়ার অবস্থায়, মানে দোকানপাট প্রায় বন্ধ হয়ে গেছে, অল্প কয়েকটা দোকান আছে, আর কাস্টমার খুব একটা নাই, মানে একটু পর হাট এমনি অফ হয়ে যাবে, এমন সময় লোকটা মারা গেছে। তো হাটের কমিটিরা আসে, এসে তো এটা নিয়ে খুব একটা বড় একটা ভেজালের মধ্যে পড়ে যায় যে একটা হাটের মধ্যে আসে এসে একটা লোক মারা গেল, তো কি করা যায়। তো আর কি যে উৎসুক জনতা যারা লাশটা দেখতে আসছিল, এর মধ্যে একটা লোক ওই যে লোকটা মারা গেছে তার গ্রামের ছিল, সে লাশটা থেকে শনাক্ত করে যে এই লোকটা আমার গ্রামের এবং নামিটা আমার গ্রামে থাকে। হাট কমিটি সিদ্ধান্ত নিল যে যেহেতু এই লোকটার গ্রামের দুজন যেহেতু এক গ্রামের লোকই, তো এই লোকটাকে দিয়েই আমরা এই লাশটা ওই লুটেশ্বর গ্রামের মধ্যে পাঠাই। তো ভাই আর কি এগুলো নিয়ে লাশটা যে প্রসেস করতে মানে হোগলা দিয়ে লাশটা পেঁচে একটা প্রসেস করছে, এই প্রসেস করতে করতে প্রায় এশার আজান দিয়ে দিচ্ছে। তো ডিসিশন হলো যে এশার নামাজ পড়ার পর তার হালকা পাতলা নাস্তা করে বা খাওয়া দাওয়া করে তারপর আর কি ওই হাটেরই একটা নৌকার মধ্যে 2টা মাঝি দিবে আর লাশটা দিবে। আর যে লোকটা লাশ চিনছে ওই লোকটা সহকারে, মানে এই মোট 3 জন লোক আর লাশটা, এই 3 জন মিলা লাশটা নিয়ে ওই গ্রামের মধ্যে যাবে, লুটেশ্বর গ্রামে যাবে। আমি গিয়ে লাশটা তার পরিবারের কাছে বুঝিয়ে দিয়ে আসবে। তো যাই হোক, যখন ভাইয়া আর কি এশার আজান দেওয়ার পরে সবাই নামাজ টামাজ পরে খাওয়া দাওয়া করে যখন রওনা দিল, তারা কিছু দূর যাওয়ার পরে দেখলো যে সামনে একটা চরের মতো কিছু একটা দেখা যাচ্ছে, আর সেখান থেকে 2টা লোক ডাকতেছে
যে ভাই আমরা খুব বিপদে পড়ছি, আপনারা কোথায় যাবেন? মানে নৌকালাকে জিজ্ঞেস করছে যে আপনারা কোথায় যাবেন। তো নৌকালা বলছে ভাই এটা লুটে চলে যাবে। তো লোকজনে বলছে ভাই আমরা তো ওই গ্রামে যাবো, এখন এই রাতের বেলা তো আমি আর কোনো জায়গা পাবো আর কি যাওয়ার কোনো ওয়ে নাই, তো একটু ভাই আমাদের হেল্প করলে ভালো হয়। হেল্প চাইতেছিল ওই লোক দুইটা। আচ্ছা, তো বৃদ্ধ যে সরি একটা কথা বলতে ভুলে গেছে ভাইয়া, যে দুইটা মাঝি ছিল, একটা মাঝি একটু বৃদ্ধ আর একটা মাঝি একটু ইয়াং টাইপের আর কি, যুবক। তো বৃদ্ধ মাঝিটা প্রায় 30 বছর যাবত ওই রুটেই নৌকা চালায়। তো সেই বৃদ্ধ মাঝিটা বলতেছে আমি প্রায় 30 বছর যাবত এই রুটে নৌকা চালাই, কিন্তু আমি তো কোনো এর চোর দেখি নাই, বা আমার খেয়াল বলতেছে কোনো চোর আছে কিনা। তো তোমরা এটা কেউ করো না, এটা অন্য কিছু হইতে পারে, যেহেতু লাস্টের নৌকা দরকার নেই। কিন্তু ভাই যে দুটা লোক যে বলতেছে যে সাহায্য চাইতেছে, তারা খুব বেশি রিকোয়েস্ট করতেছে যে ভাই আমার খুব বিপদে পড়ছি। আচ্ছা, এই গল্পটা মনে হয় আমরা বাদ দিয়েছিলাম। আমরা বলেছিলাম আপনাকে, আপনি যে একটা লাশ দেখে আপনি পরে একটা স্টোরি বলেছিলেন, সেটা মনে হয় বলেছিলাম, সেটা বলেন প্লিজ। আচ্ছা, তো এটা ভাই আমার এক ছোট ভাইয়ের সাথে ঘটা। ওই ছোট ভাইয়ের বাড়ি কিশোরগঞ্জের আর কি একটা গ্রামের নামটা আমার সঠিকভাবে খেয়াল নাই আর কি, সম্ভবত কোপা চৌরাস্তা এই ধরনের কিছু একটা। তো ও একদিন বাজার থেকে আর কি রাতের বেলা, ও এমনিতে অনেক রাত করে আর কি চলাফেরা করে, ওর কোনো সমস্যা হয় না। তো বাজার থেকে একদিন রাতের বেলা ও জিদে আর কি বাসায় যাচ্ছে এমন সময়, তো ওর বাজার থেকে বাসায় যাওয়ার সময় একটা জায়গা পড়ে, সেটা জঙ্গলের মধ্যে একটা কাঁচা রাস্তার মতো, সেই রাস্তা দিয়ে যাওয়া লাগে। তো ওই রাস্তাটার মধ্যে আর কি জঙ্গলের মাঝখানে একটা কাঁচা রাস্তা, জঙ্গলের পরে একটা কবরস্থানের মতো আছে। তবে ও যখন যাচ্ছিল, যখন জঙ্গলটা পাস করতেছে এমন সময় কবরস্থানের আগে, তখন কবরস্থান আসে নাই, ও দেখলো যে 3-4টা লোক দাঁড়ায় রয়েছে। তো এটা স্বাভাবিকভাবে নিল যে 3-4টা লোক দাঁড়াইতে পারে। তো যাওয়ার সময় তো একটা লোক, ওই লোকগুলোর মধ্যে থেকে একজন লোক আর কি ওকে বলতেছে যে নাতি এদিকে। তো সামনে গিয়ে বলতেছে যে হ্যাঁ আপনি আমার ডাকছেন? হ্যাঁ ডাকছি, আসলে একটা লাশ আছে, লাশটা এই আমরা জানাজা দিয়া তারপর কবর দিয়া দিই। পরে জিজ্ঞেস করলো এটা কার লাশ? ওই লোকটা বললো, যে লোকটা ডাকলো নাতি বললো যে এই লাশটা আসলে ওই আমাদের ছোট ভাই, ওর নাম জিতু, ওর এক ফ্রেন্ডের বাবার কথা বললো, যে ওর বাবার লাশ, মানে ওই লোকটার লাশ। তো বললো বলেন কি, ওই লোক তো অনেক আগে মারা গেছে, দেখি চেহারা করে দেখে আসলে ওই লোকের লাশ। কিন্তু ওই লোকটা ভাই আরো প্রায় 15-20 দিন আগে মারা গেছে। তো ও তো দেখে পুরো শখ যে এটা কি হইলো। এর মধ্যে ভাই ওর ভাগ্যটা ভালো যে ওর এলাকার এক বড় ভাই ওর কাছে আসলো আর কি। এর মধ্যে কি ওই ওর সামনে আইসা পড়ছে, আচ্ছা বলতে কে একা একা কথা বলতেছে। তো বলো ভাই আমি জিতু। বলে তুই এদিকে একা কি কার সাথে কথা বলো? আমি তো একা কথা বলি না, এই যে এখানে লাশ দেখলাম বলে পিছনে তাকায় দেখে আর লাশটা নাই, লাস্টে লোকগুলো নাই। এটা দেখে তো পুরো ভয় পেয়ে যায়, ভয় পেয়ে বলতেছে ভাই আমি তো এই জিনিস মাত্র দেখলাম। এদিকে একা এত রাত করে আস্তে আয়। পরে ওর বড় ভাইটা ওকে নিয়ে বাসায় দিয়ে আসছে। বাসায় দিয়ে আসার পর ওর ফ্যামিলিকে বললো, সবাইকে বললো, বলার পর আর কি এটা হুজুরের আর কি পরের দিনকে এটা হুজুরের কাছেও বললো কথাটা। হুজুর বলছে সাধারণত এই ধরনের ঘটনা ঘটতে পারে যদি কারো জানাজা আর কি সঠিকভাবে না হয়, তাহলে নাকি এই ধরনের ঘটনা ঘটতে পারে। তবে এটা সাধারণত স্বপ্নেই দেখায়, কিন্তু তোমাকে এটা বাস্তবে দেখা যায় কেন এটা বলতে পারি না। তারপর আর কি এই লোকের জানাজাটা আবার আরেকবার যদি দেয় তাহলে সবচেয়ে ভালো হয়। তারপর নাকি ভাই কয়েকজন লোক আর কি ওখানে ভালোভাবে জানাজাটা বলে দিয়েছিল। অনেক ধন্যবাদ আপনাকে, আপনার জন্য, আপনার ঘটনার জন্য। আমরা চলে যাব আমাদের একটা ছোট্ট বিরতির পরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আশা করছি আপনারা সবাই আমাদের সঙ্গেই থাকবেন। স্টে টিউনড রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ। Bhoot FM. Tonight comes alive with Gramophone. Yes, the night comes alive with Gramophone. শুনছেন সব সময় রেডিও ফুর্তি 8.0 FM। আমি রাস্তাল আছির সাথে, ঘড়িতে সময় রাত 1:25 এবং আমি দেখতে পাচ্ছি যে আমাদের ফেসবুকে প্রচুর কমেন্ট, এবং আমাদেরকে লিখছেন রাসেল ভাই, আবু রায়হান লিখেছেন তিনি এবং তার রুমমেট শুনছেন। মাহমুদুল হক আমাদের সাথে আছেন এই মুহূর্তে, আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি এমডি সালাম খান, আমাদের সঙ্গে আছেন মারুফ আহমেদ অনিক, জুয়েল রানা আমাদের সাথে আছেন, অনিক খান চৌধুরী আমাদের সাথে আছেন, আরিফিন শান্ত রাকিব আমাদের সাথে আছেন, আমাদের সাথে রয়েছেন এমডি সারোয়ার, এছাড়াও আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি সাদিয়া পায়েল, কাইসার তুষার আমাদের সঙ্গে আছেন জুয়েল রানা সহ আরো অনেকে। এবং আমি দেখতে পাচ্ছি আমাদের যে ভূত এফএম যে পেজটা রয়েছে সেখানে অনেকে লিখছেন। মিনহাজ আহমেদ আমাদের সাথে আছেন, আমাদের সাথে রয়েছেন তুষার, এছাড়াও আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি এইখানে আমাদের কাছে অরিজিনাল নামটা থাকলে আমরা পড়তে আমাদের সুবিধা হয়। হ্যাঁ, আমাদের সাথে আছেন পারভেজ মারুফ, এছাড়া আমাদের সাথে রয়েছেন এমডি বাপ্পি, আওলাদ হোসেন ইমরান আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি দীপ, এছাড়া আমাদের সঙ্গে আছেন মিনহাজ ইমরান এখানেও লিখেছেন, আমাদের সাথে লিখেছেন দেখতে পাচ্ছি তাসনাহার, তানভীর, তুষার, আফনান আহমেদ আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন, আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি এছাড়াও আরো অনেক
অনেকেই। এমডি জুম্মন আমাদের সাথে আছেন, ওয়াহিদা সুলতানা আমাদের সাথে এই মুহূর্তে আছেন, আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি ওয়াহিদা সুলতানা, আবারও ফাহাদ ভুঁইয়া সহ আরো অনেকে। তো যাই হোক, আমরা আবারও ঘটনায় চলে যাব এবং এই মুহূর্তে আমাদের প্রথম অতিথির শেষ ঘটনা শুনতে যাব আমরা। আপনার নামটা প্লিজ আরো একবার বলবেন, তারপরে আপনার ঘটনা আমরা শুনবো। Okay, bhaiya, I'm Zahin. So let's head back to the story. তো ভাইয়া, এই স্টোরিটা হচ্ছে কি আমার সাথে ঘটে যাওয়া। about a year ago আমি ময়মনসিং গিয়েছিলাম, আমার হোম টাউন। তো ভাইয়া, ময়মনসিং এ যাওয়ার পর আমরা 3জন কাজিন মিলে প্ল্যান করলাম যে আমরা ময়মনসিং এর পাহাড়ি অঞ্চল দেখতে যাব। তো ওইটা বিরিশি ক্রস করে আরো কিছু জায়গা ক্রস করে আমাদেরকে যেতে হয়। তো ভাইয়া, অন দ্য ওয়ে আমরা ভালো মতোই গেলাম, ভালো মতো দেখলাম, সবকিছু ঠিক আছে, ভালো কথা। আসার পথে ভাইয়া আমরা একটা অবস্টিকল ফেস করি, সেটা হচ্ছে গিয়ে যে মানে আমাদের ওই যে জাংশনটা, মানে রোডের যে জাংশনটা, ওইটা পুরো রাস্তাটা মানে বন্ধ হয়ে গেছে, রাস্তাটা ভেঙে গেছে। আর একটা ট্রাক এমন ভাবে আটকে আছে যে কারণে আর কি এই পাশের গাড়ি এই পারে যেতে পারছে না, এই পারের গাড়ি এই পারে যেতে পারছে না। আচ্ছা, মানে ক্রস হচ্ছে না, কেউ ক্রস করতে পারছে না। তো ভাই, আমরা এখন অনেক রাত and we have to head back as soon as possible. So আমরা মানে আমরা জাস্ট হেঁটে হেঁটে আমাদের পথটা কন্টিনিউ করার চিন্তা করলাম। তো একটা পয়েন্টে যে ভাই, এখন আমরা কাউকে দেখতে পাচ্ছি না, মানুষ আর না গাড়ি না কিছু, মানে জাস্ট পুরা আশেপাশে অন্ধকার, অনেক শীত, পুরোটা অন্ধকার, মানে জাস্ট শীত আর কেউ নাই। আমরা জাস্ট হাঁটছি আর মানে গল্প করে করে মজা করে করে হাঁটছি। তো ভাইয়া, কিছুক্ষণ পর আমরা জাস্ট শুনতে পাচ্ছি যে হ্যাঁ, একটা ট্রাকের আওয়াজ আসছে বা একটা বাসের আওয়াজ আসছে পিছন থেকে। সো উই ওয়ার রিলিভড, হ্যাঁ ঠিক আছে, এখন আমরা একটু ভালোভাবে যেতে পারবো বা কোনো একটা উপায় আছে আমাদের নেক্সট জার্নিটা ক্রস করার। ওই মোমেন্টে আমরা জাস্ট দাঁড়িয়ে পিছনে তাকালাম বা পিছনে চেক করার জন্য। ভাইয়ের সাথে সাথে কোনো শব্দ নাই, কিছু নেই। হ্যাঁ, আমরা we were quite shocked. I mean, at first normally we were quite shocked. আচ্ছা ঠিক আছে, হয়তো বা অন্য কোনো জায়গায় ফার্মিং কাজ চলছে বা সামথিং লাইক দ্যাট, কিন্তু তাও এত রাতের বেলা এটা হওয়ার কথা না। বাট আমরা আমাদের নিজেদেরকে বুঝ দিয়েছি আর কি। তো ভাইয়া, আরো কিছু দূর আগানোর পর এখন ভাইয়া দেখতেছি যে না, এই ইঞ্জিনের সাউন্ডটা খুবই কাছাকাছি চলে আসছে, এই ট্রাকের সাউন্ডটা খুবই কাছাকাছি চলে আসছে। যে হ্যাঁ, ভাঙা রাস্তার উপর দিয়ে ধাপ ধাপ করে আসতেছে, পিছনের যে লরিটা, হ্যাঁ ওইটাও মানে নড়াচড়া করতেছে, অনেক অনেক আওয়াজ হচ্ছে। তো খুব কাছাকাছি চলে আসছে ভাই। এবারও আমরা দুজন কোনো কথা না বলে জাস্ট পিছনে তাকাই, এন্ড দেয়ার ইজ নাথিং এগেন। এইবার ভাই আমরা একটু জেনুইনলি ভয় পেয়ে যাই যে হোয়াটস গোয়িং অন। হ্যাঁ, যে কি বলে, আমরা এই মাত্র শব্দ দেখলাম, শব্দ শুনলাম, এখন পিছনে তাকাই যে কিছু নাই। তো আমরা জাস্ট তিনজনে হাত ধরে ফেললাম, বাট বুঝতে পারছি যে কি হয়েছে, বিকজ আমরা 3জন একসাথেই জিনিসটা ফেস করেছি। আচ্ছা, তো এখন ভাই আমরা আবারও আগাচ্ছি, বিকজ থেমে গেলাম, আমরা এতই ভয় পাচ্ছি আর আশেপাশে কেউ নাই যে হেল্প চাওয়ার মতো বা চিল্লাই যে আমরা হয়তো বা কাউকে ডাকবো যে হেল্প করার মতো, এরকমও কেউ নাই। তো আমরা জাস্ট আগাচ্ছি আমাদের মতো, আবার সেই আগের মতো। এইবার ভাই আরো কিছুক্ষণ প্রায় 10 মিনিটসের মতন আমরা খালি হাঁটা দিয়েছি। তো ভাই আমাদের মাঝখানে একটা ব্রিজ পড়েছিল। ব্রিজটা ক্রস করতে না করতেই ভাই আমরা জাস্ট পিছন থেকে দেখতেছি, মানে আমরা জাস্ট দাঁড়িয়ে আছি ফেসিং দ্য ফ্রন্ট ওয়ে, যে আমরা যেদিকে যেই ডিরেকশনে যাচ্ছি। তো ভাই পিছন থেকে এবার খুব জোরে ট্রাকের আওয়াজ, আমাদের শ্যাডো, মানে পিছনে যে হেডলাইটস এর লাইট গুলো আমাদের সামনে পড়ছে, আর আমাদের যে বডি কারণে যে লাইটটা ব্লক করছে, সেই শ্যাডোটাও সামনে আমরা বুঝতে পারতেছি, একদম সামনে। উই ওয়ার কোয়াইট ক্লিয়ার যে এইবার কোনো মিস্টেক নাই, দেয়ার ইজ সামথিং, আমাদের ট্রাক আসতেছে, আমাদের এখন উই ক্যান গো। সো ভাই এখন আমরা প্রথমে তিনজনের দিকে তাকালাম যে আচ্ছা পিছনে তাকাবো না কিনা, একটু ভয় পাচ্ছিলাম। তারপর ভাই আমরা এখন পিছনে ধরেন মানে একদম কাছাকাছি আসার পর আমরা পিছনে তাকালাম শেষ পর্যন্ত, and the most scary thing happened to me at that moment is that কিছুই ছিল না ভাই, কোনো লাইট নেই, কোনো শব্দ নেই, কিচ্ছু না। একদম যেভাবে এই আগের 2বার আমরা পিছনে তাকিয়ে একটা ফ্লপ জিনিস দেখলাম, সেম, নাথিং ওয়াজ দেয়ার, কোনো কিছু ছিল না। এন্ড সাথে সাথে আমরা আর কি তিনজনের হাত ছেড়ে আমরা কোনো রকমের দৌড়, এখন কেউ কারোর ব্যাপারে কেয়ার করতেছে না, আমরা জাস্ট কোনো রকমের দৌড়। আর কি বলে, হোপফুল মানে আল্লাহর রহমতে সামনে একটা পেট্রোল পাম্প পেয়ে গেছি, আর আমাদের প্রায় নেক্সট 2 hours of our journey was in that petrol pump. আমরা যতক্ষণই বসেছিলাম আমাদের আর সাহসও ছিল না সামনে এই অন্ধকারের মধ্যে আগাতে। আমরা জাস্ট যে যদি এখন আমাদের সামনে কোনো গাড়ি আসে বা কোনো যানবাহন যায়, তাহলে আমরা ওদেরকে রিকোয়েস্ট করে বা কোনোভাবে যাবো, বাট rather than that, no way, we're not leaving this
place. Okay. So that was my story, bro. থ্যাংক ইউ ভেরি মাচ। তো এটা হচ্ছে আমাদের প্রথম অতিথির শেষ স্টোরি ছিল। আমি দেখতে পাচ্ছি স্বাধীন আমাদের রাজশাহী থেকে SMS করেছেন আমাদেরকে, এবং তিনি আমাদেরকে থ্যাঙ্কস জানিয়েছেন। শুভ্র লিখেছেন যে SMS না পড়লে মন খারাপ লাগে, আবার SMS পড়লে অনেকের আবার মন খারাপ হয়। সো এটা একটা মুশকিলের ব্যাপার। আমাদেরকে রাজশাহী থেকে মুরাদ SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি মির্জা, এছাড়াও আমাদেরকে SMS করেছেন নাজমুল, আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি আল মাহমুদ, এছাড়াও আমাদেরকে আরো অনেকেই SMS করছেন এখানে দেখতে পাচ্ছি। আমাদেরকে SMS করেছেন রায়হান গুলশান থেকে, সাজিদ আমাদেরকে SMS করেছেন ফিরোজ, এছাড়াও আমাদেরকে বাপ্পি SMS করেছেন, রোহিত চৌধুরী আমাদের SMS করেছেন। তো যাই হোক, আমাদের সাথে যারা এতক্ষণ পর্যন্ত তাদের সবাইকে অনেক ধন্যবাদ। এবং আমি আরো একবার জানিয়ে দিই যে আমাদেরকে ইমেল করতে হবে আপনাদের অনেক বেশি। ইমেল করতে হলে যেটা করতে হবে, আমাদের ইমেল অ্যাড্রেসটা মনে রাখতে হবে। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is BHWTFM@radiofort.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা অডিও ক্লিপ সরাসরি পাঠিয়ে দিন আমাদের কাছে, এবং সেই অডিও ক্লিপগুলো সিলেক্টেড হলে আমরা সেগুলো প্লে করবো ইনশাল্লাহ। আমরা চলে যাব, আমাদের শেষ অতিথি আরো একজন আছেন, তিনি এর আগে একটা ঘটনা বলেছেন, তার আরো একটা স্টোরি আছে, সেই স্টোরিটা আমরা শুনে আসবো। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপরে আমরা আপনার ঘটনায় যাব। হ্যালো লিসেনার, আমি আরেকবার আমার নামটা বলছি। আমার নাম দীপন, আমি এসেছি রাজশাহী থেকে। এবং কালকে সকালে আপনি রাজশাহী ফিরে যাবেন আবার, রাইট? আমি কালকে সকালে আর কিছুক্ষণ পরে আর কি। ওকে, এই তো আর কিছুক্ষণ। জি। তো আমার মূল ঘটনায় আমি চলে যাচ্ছি। এই ঘটনাটা হচ্ছিল এর আগে যে ঘটনা বলেছিলাম তার মানে কয়েক মাস আগের ঘটনা এটা। ঘটনাটা এরকম ছিল যে আমি সেদিন আসলে কি বলবো যে আমাদের বাড়ির সবাই, মানে আমাদের বাড়ি বলে না, হচ্ছিল আমাদের পাড়াতে একটু চোরের উপদ্রবটা একটু বেশি। তো এই কারণবশত মানে হচ্ছিল আমার বাড়ির একদম ফাঁকা করে কোথাও দাওয়াতে যেত না। তো সেই দিনও এরকম হয়েছিল যে একটা দাওয়াত ছিল, তো যথারীতি আমি বাড়িতে পাহারা দেওয়ার জন্য থেকে গেছিলাম, আর কোটা বাড়িতে আর কেউ ছিল না। তো রাত্রিবেলা যেরকম হয় যে বাড়িতে যে খাবারগুলো দুপুরে যেগুলো রান্না হয় রাত্রিবেলা সেগুলো গরম করতে হয়, করে খেতে হয়, 2 বেলা তো রান্না হয় না। তো আরেকটা কথা বলে দেওয়া ভালো যে হচ্ছিল যে আমাদের বাড়ি হচ্ছিল বারান্দার এক সাইডে হচ্ছিল চুলা রাখা থাকে, এবং ওখানে রান্না যাবতীয় কাজ হয়। তো সেদিন রাত্রে আমি হচ্ছিল দুপুরে রান্না করা ডালটাই হচ্ছিল আমি মানে রাত্রিবেলা গরম করছিলাম। ঘরের যথারীতি সব জানলাগুলো, জানলা বলছি যেন দরজা লাগানো ছিল সবকটাই, বাইরের দরজাগুলো। তো আমি গরম করছিলাম, গরম করা প্রায় শেষ হয়ে গেছে একদম। তো এই সময় হঠাৎ করে কলিং বেল বাজিয়েছে আমার বাড়িতে। তো আমি বাইরের ঘরে আমি দেখার জন্য আমি সাথে সাথে চুলাটা বন্ধ করে আমি উঠেছি, 2-3 কদম সামনে গেছি। হঠাৎ করে আমার মনে পড়েছে বাড়িতে তো বিড়ালেরও উপদ্রব রয়েছে, তারা তো মুখ দিতে পারে হয়তো ডালে হাড়িতে। তো এই মনে করে সাথে সাথে আমি পিছনে ঘুরেছি, এবং আমাদের সামনে যাওয়া এবং হচ্ছিল পিছনে ঘোরার মধ্যে মাত্র কয়েক সেকেন্ডের পার্থক্য, এবং আমি টার্ন করতেই দেখি যে ডালের হাড়িটা চুলার উপর থেকে নাই। অথচ আমি চুলার উপরে রেখেছিলাম, কিন্তু সেখানে রেখেছিলেন? হ্যাঁ, আমি নিজে রেখেছিলাম। এবং আমি মানে জাস্ট আমি চুলাটা বন্ধ করেছি, বন্ধ করে আমি জাস্ট 2-3 কদম সামনে গেছি, এবং সাথে সাথে আমি টার্ন করে দেখছি চুলার হাড়িটা নাই। চুলার হাড়িটা আমি খুঁজতে গিয়ে আমি দেখছি যে ডাইনিং হলে কেউ হচ্ছিল খুব সুন্দর করে সাজিয়ে সেটাকে ঢেকে রেখে চলে গেছে। আচ্ছা। এবং সেটা থেকে আমি এখনো দেখতে পাচ্ছি যে মানে সেই হাড়িটা থেকে ঢেকে রেখেছে, এবং সেটা থেকে এখনো ধোঁয়া উঠছে। মনে হচ্ছে যে কেউ এখনো খুব সুন্দর করে রেখে দিয়ে গেছে। আচ্ছা, এই জিনিসটা আপনার কি মনে হয়? এটা কি মানে, এটা তো মানে আমাদের কাছে শুনে তো একেবারেই ন্যাচারাল লাগছে না। কি মনে হয় আপনার, এটা মানে কেন আপনার বাসায় এই জিনিসটা হয়? এই বাসায় আসলে কেন হয় সেটা আমি জানি না, কিন্তু এইটুকু জানি যে হচ্ছিল বাসায় কিছু মানে ভালো জিন রয়েছে, এবং তারা সবসময় বিভিন্ন ভাবে চাই যে হচ্ছিল উপকার হতে। এবং তারা একটা জিনিস আমি দেখি যে বাড়িতে কোনো মেহমান এসে থাকতে পারে না, এর কারণ হয়তো তারা চায় না হয়তো বাড়িতে কোনো মেহমান থাকুক তারা থাকাকালীন সময়। এবং আরেকটা হয়তো কারণ হতে পারে যে আমি যেটার কথা আমি বলছিলাম যে আমার নানু যে পীরের মুরিদ ছিল, মানে পীর নানা, উনি হচ্ছিল মূলত ছিলেন সিরাজগঞ্জের লোক। উনি রাজশাহীতে এসছেন কেবলমাত্র একবারই, এবং 2 দিন থাকার জন্য এসেছিলেন, এবং উনি আমাদের বাসাতেই উঠেছিলেন। তো কোনো কারণবশত মানে
তার থেকে হয়তো কিছু জিন হয়তো এখানে মানে আমাদের বাসায় থেকে গেছে এবং তারা আর আচ্ছা। ফেরত যায়নি। আচ্ছা, তো সেটা সেই কারণ কারণে হয়। আপনার মনে হয়। এবং আপনি বলছেন যে আপনার এখানে মানে আপনি তো নিজে ফেস করেন। আচ্ছা, আপনার বাসার ফ্যামিলি মেম্বার আপনি ছাড়া আর কে কে আছেন? আমার বাসায় নিচতলাতে আমি আমার বড় ভাই থাকি। জি। আমি আমার বড় ভাই, আমার ভাবি এবং হুম, আমার আব্বা। জি। এছাড়া হচ্ছিল মানে আমার বড় খালা বড় খালু থাকে। জি। আর উপরতলাতে আমার মেজো মামা মেজো মামি জি। এবং ওনার 2 ছেলে থাকে। হুম। আচ্ছা, তাহলে আপনি ছাড়া ওনারা আলাদাভাবে কি কোনো কিছু ফেস করেন? ফেস করা বলতে কি যে আমার বড় খালা একবার ফেস করেছিল। না, আপনার বড় খালা মানে রেগুলারলি যেহেতু আপনি না ফেস করছেন। রেগুলার আসলে এই জিনিসটা ফেস করতে হচ্ছে আমার নানু, আমার আম্মু এবং সর্বশেষ হচ্ছে আমরা আচ্ছা, তিনজন। তার মানে আমি সেটা জানার জন্যই বলছিলাম। তার মানে আপনার বাসায় এই ঘটনা প্রতিদিন ঘটলেও সবাই এটা ফেস করে না, কেউ ফেস করে, তাই তো? জি, ব্যাপারটা এরকম। হ্যাঁ। এবং আপনাদের বাসায় বিশেষ করে আপনি এখন ফেস করছেন আপনার মা এবং আপনার নানুর পরে, এবং যদি কোনো অতিথি থাকতে আসে সেক্ষেত্রে আপনি মানে তখন হচ্ছে এরকম। কিন্তু আপনি কোনোদিন কারো অবয়ব বা কোনো কিছু এখনো পর্যন্ত দেখেননি? অবয়ব দেখেছি। আচ্ছা। অবয়বটা এরকম যে বিভিন্ন সময় বিভিন্ন জনের অবয়ব নিয়ে আসে। যেরকম আমি হয়তো পড়তে বসেছি, হুম, আমার ঘরে ঢুকলো এবং সে একটা হচ্ছিল বই নিয়ে সাথে হচ্ছিল বেরিয়ে গেল। হুম। আমি দেখলাম যে হচ্ছিল যে আমার বড় ভাই একটা হচ্ছিল বই নিয়ে হচ্ছিল বেরিয়ে গেছে আচ্ছা। এবং তার 1 মিনিট 2 মিনিটের মধ্যে আবার ভাইয়া এসে আবার দেখা যায় যে আবার আরেকটা বই নিচ্ছে। জি। তা আমি হচ্ছিল সাথে বলছি যে তোমার একসঙ্গে কয়টা বই লাগে? তো ভাইয়া বলছে যে আমি কখন আসলাম? জি। বলছে তুমি এখন এসেছিলে? বলছে কই না তো। এবং ওখানে আমার সেফ থেকে কিন্তু বইটা নাই। এটা বলা যেতে পারে যে মানে তারা বিভিন্ন রূপ ধরে আসে এবং বিভিন্ন সময় দেখা যাচ্ছে বইও নিয়ে এসে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আপনার স্টোরির জন্য অনেক ধন্যবাদ। আপনি অনেক কষ্ট করে এসেছেন এবং সেজন্য আপনাকে আবারও অনেক থ্যাঙ্কস। এবং রাজশাহী থেকে একজন এসেছেন, আজকে আরেকজন এসেছেন তিনি নারায়ণগঞ্জ থেকে। তো এই জিনিসগুলো আমাদের অনেক ইন্সপায়ার করে এবং আমরা চাইবো যে আপনারাও যারা ঢাকায় আছেন তারা তো অবশ্যই আসবেন এবং ডেফিনেটলি মানে আপনাদের জন্য আমরা অপেক্ষা করি এবং আপনাদের ঘটনার জন্য অপেক্ষা করি। সেজন্য আমাদের ঘটনা লিখে পাঠাবেন। আমাদের অ্যাড্রেসটা আরো একবার মনে করিয়ে দিই। আমাদের অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is BHWTFM @RADIOFORT.FM। তার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদেরকে এই অ্যাড্রেসে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তাদের কাছে রিকোয়েস্ট যে আপনারা অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন, চাইলে আপনার ঘটনা লিখেও পাঠাতে পারেন এবং চমৎকার সব ঘটনা আমরা পাই দেশের বাইরে থেকে এবং সেই ঘটনাগুলো আমরা পড়েও শোনাই। অ্যান্ড যারা এই সমস্ত ঘটনা রেগুলার আমাদেরকে পাঠান তাদেরকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ জানিয়ে মানে আসলে নতুন ভাবে বলার কিছু নেই। আপনারাই আসলে ভূত এফএমটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যান। তো যাই হোক, আমরা আরো কিছু ফেসবুক এবং SMS রয়েছে, সেগুলো আমরা পড়বো। গল্প মোটামুটি আজকের মতো স্টোরি মোটামুটি অলমোস্ট সব শেষ, কিন্তু আমরা কিছু ইমেল বলছি, আমরা কিছু SMS এবং ফেসবুক পোস্ট নিয়ে আবার কিছুক্ষণের মধ্যে ফিরে আসি। তারা এটা ছোট বিরতি যেতে হবে। স্টে টিউনড রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। FM.